আচ্ছা, আজকে তো 13 নম্বর লেকচার, তাই তো? ও, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে বলো তোমাদের আগের দিনের ক্লাসের যদি কিছু অসুবিধা থাকে তো বলে না। আগের দিনের ক্লাসে কার কি অসুবিধা আছে এগুলো বলে না। কিছু অসুবিধা আছে আগের দিন পড়াশোনায়? চলো তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার দেখো, তুমি পরপর করে ব্যাপারগুলো ভাবার চেষ্টা করো। আমরা মানে কি পড়েছি এখন পর্যন্ত খেয়াল করো। আমরা প্রথমে হচ্ছে এই ফেজ ইকুইলিব্রিয়ামে কিছু জেনারেল ডিসকাশনস আমরা করে নিয়েছি আর কি। মানে ফেজ কাকে বলে, নাম্বার অফ কম্পোনেন্টস কাকে বলে, ডিগ্রিজ অফ ফ্রিডম কি, তাদের পারস্পরিক সম্পর্ক কি, ফেজ রুল, অর্ডার অফ ফেজ ট্রানজিশন বলতে কি বুঝি, এই যে জেনারেল ডিসকাশনগুলো সেগুলো আমরা প্রথমে করে নিয়েছি। তারপরে সিস্টেমগুলোকে আমি আস্তে আস্তে কমপ্লিকেশন অনুযায়ী পরপর পরপর করে এগোচ্ছি আর কি। একদম শুরুতে আলোচনা করেছি যে পিওর সাবস্টেন্স, তার ফেজ ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলেছি। তারপর আমরা চলে গেলাম হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টিজে, যেখানে হচ্ছে একটা ভোলাটাইল সলভেন্ট আছে, সেখানে একটা নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছো, সেই জন্য লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট কিন্তু ভেপার ফেজটা 1 কম্পোনেন্ট। সেই সিচুয়েশনগুলো আমি আলোচনা করেছি কলিগেটিভ প্রপার্টিজের কনটেক্সটে। তারপরে চলে এলাম বাইনারি সলিউশন, যেখানে হচ্ছে সলভেন্ট সলিড দুটোই ভোলাটাইল, সেখানে লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট আর ভেপার ফেজটা তোমার 2 কম্পোনেন্ট। ঠিক আছে? এবং এই যে যখন লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট, ভেপার ফেজটা 2 কম্পোনেন্ট, সেই কনটেক্সটে লিকুইড ফেজটা 2 কম্পোনেন্ট, ভেপার ফেজটা 2 কম্পোনেন্ট, সেই কনটেক্সটে আমরা আলোচনা করেছি হচ্ছে তোমার বাইনারি সলিউশন এরকম নাম দিয়ে আলোচনা করেছি, যেখানে মূলত আমরা ওই লিকুইড ফেজের সঙ্গে ভেপার ফেজের ইকুইলিব্রিয়াম নিয়ে যে মূলত কথাবার্তাগুলো হয়েছে। এবং এই যে বাইনারি সলিউশন যেটা আলোচনা করেছিলাম সেখানে মানে অর্থাৎ যেখানে লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা হয়েছে, সেখানে আইডিয়াল সলিউশন হলে কি সিচুয়েশন ঘটে আর ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হলে কি সিচুয়েশন ঘটে, সেই জিনিসগুলোকে আলোচনা করা হয়েছে। এবার আমি চলে আসছি ওই বাইনারি সলিউশনের কথাই হচ্ছে, কিন্তু এখন আমি ইকুইলিব্রিয়ামটা লিকুইড ফেজ এবং ভেপার ফেজের মধ্যে ইকুইলিব্রিয়াম কনসিডার না করে দুটো লিকুইড ফেজের মধ্যে ইকুইলিব্রিয়াম নিয়ে আমি কথাবার্তা বলবো। সেই কনটেক্সট আমাদের পার্সিয়ালি মিসেবল লিকুইডস এবং ইমমিসেবল লিকুইডস নিয়ে কথাবার্তা আমাদের বলতে হবে। তাহলে যেটা আমাদের আলোচনা করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার, যেটা নিয়ে আমি আলোচনা করব বলছি সেটা হচ্ছে তোমার লিকুইড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম। লিকুইড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম এইটা আমি ঢুকবো। সেই কন্টেক্সটে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। মূলত যে জায়গা থেকে কোশ্চেন বেশি পড়ে সেটা হচ্ছে পার্সিয়ালি মিসেবল লিকুইড, পার্সিয়ালি মিসেবল লিকুইড। এরকম স্পেশাল এমফ্যাসিস দেবো হচ্ছে ফেনল ওয়াটার সিস্টেম যেটা, সেটা মূলত আমি এমফ্যাসিস দেবো। আর তারপরে একবার পরীক্ষায় কোশ্চেনে পড়েছিল সেটা হচ্ছে ইমমিসেবল লিকুইড ছিল তখন কি হবে, সেইটা একটুখানি জাস্ট আলোচনা করতে হবে। ইমমিসেবল লিকুইড,
আমাদের পার্শিয়াল ইমিসিবল লিকুইড এইটা ডিসকাশন করার পরে যদি সময় থাকে তাহলে ইমিসিবল লিকুইডটাকে নিয়ে আমি আলোচনাটাকে করবো। না হলে আজকে শুধুমাত্র পার্শিয়াল ইমিসিবল লিকুইড নিয়ে আলোচনা হবে, তারপরের দিনে না হয় ইমিসিবল লিকুইড নিয়ে কথাবার্তা বলতে পারি। চলো আমরা শুরু করি তাহলে। আমাদের শুরুটা করা হচ্ছে যে এইরকম করে আমি প্রথমে এরকম একটা জায়গা থেকে স্টার্ট করি। সেটা হচ্ছে যে ধরো তুমি যখন একটা লিকুইড মিক্সচার যদি তুমি কনসিডার করো, লিকুইড মিক্সচার তাকে তুমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারো। একটা হচ্ছে কমপ্লিটলি মিসিবল, কমপ্লিটলি মিসিবল। কম্প্রেসিবল লিকুইডের ক্ষেত্রে এটা হচ্ছে যে যে এই লিকুইডগুলো অল কম্পোজিশনে কিন্তু হোমোজিনিয়াস সলিউশন তৈরি করবে। তার মানে এক্ষেত্রে এটা হচ্ছে যে কম্পোনেন্টস যারা আছে, components are miscible in all compositions, all composition to form a homogeneous solution. Components are miscible in all compositions to form a homogeneous solution. Then completely miscible. এখানে এক্সাম্পল কি? এক্সাম্পল ধরো তুমি জলেতে অ্যালকোহল মেশাচ্ছ, জলের সঙ্গে তুমি মেশাচ্ছ হচ্ছে ইথানল। ধরো দেখো তুমি জল প্রথমে অনেকটা নিয়েছো, সেখানে ইথানল অল্প 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 করে অ্যাড করে 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 দেখা গেল যে জলের থেকে ইথানল অনেক 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 আবার বেশি হয়ে গেল, প্রায় পুরোটা ইথানল হয়ে গেল। সব জায়গাতেই কিন্তু সে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে। তো এটা হচ্ছে কমপ্লিটলি মিসিবল, ঠিক আছে। এবং কমপ্লিটলি মিসিবল হয়ে যাওয়ার জন্য এই পার্টিকুলার কেসে ফেজ যেটা নাম্বার অফ ফেজ কিন্তু সবসময় 1 হবে। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে ইমমিসিবল। ইমমিসিবল, আচ্ছা ইমমিসিবলের ক্ষেত্রে যেটা হবে যে 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 দুটো লিকুইড তুমি কনসিডার করছো তারা কোনো কম্পোজিশনেই কিন্তু হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে না। তাহলে কম্পোনেন্টস ডু নট মিক্স টু ফর্ম homogeneous solution in any composition। মানে কোনো কম্পোজিশনেই সে কিন্তু মিক্সড করে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে না। তাহলে এর যদি এক্সাম্পল তুমি যেটা ধরতে পারো সেটা হচ্ছে জলের সঙ্গে যখন CCl4 তুমি নেবে, যেটা আগের দিনে আমি ওই সলভেন্ট এক্সট্রাকশনের কনটেক্সটে বা নাস ডিস্ট্রিবিউশন লয়ের কনটেক্সটে কাছে যেগুলো বলেছিলাম আর কি, এইটা অথবা তুমি জলের সাথে ধরো তুমি করলে বেনজিন, হ্যাঁ এরা এরা হচ্ছে মানে একদমই ইমমিসিবল, যে কোনো কম্পোজিশনে কিন্তু তোমার মিশবে না। মানে জল আর CCl4 দিলে CCl4 ভারী বলে নিচে থিতিয়ে থাকবে, উপরে জল রয়ে যাবে। জল ক্লোরোফর্ম তুমি দিতে পারো, জল বেনজিন দিতে পারো, তাহলে একদম দুটো সেপারেট লেয়ার পরিষ্কারভাবে তোমার তৈরি করে ফেলছে এটা। তাহলে এই ইনমিসিবল লিকুইডটা সেইটা নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেটা আমি শেষে আলোচনা করব। তাহলে মূলত যে জায়গাটি নিয়ে আমাদের আলোচনাটা সেটা হচ্ছে তোমার পার্শিয়ালি মিসিবল। পার্শিয়ালি মিসিবল এক্ষেত্রে এটা হচ্ছে যে কম্পোনেন্টস আর miscible to form homogeneous solution only in a definite range of composition। একটা ডেফিনাইট রেঞ্জ অফ কম্পোজিশন, সেখানে সে বেসিক্যালি হোমোজিনিয়াস সলিউশন তৈরি হচ্ছে। কম্পোনেন্টস আর মিসিবল টু ফর্ম হোমোজিনিয়াস সলিউশন অনলি ইন এ ডেফিনাইট রেঞ্জ অফ কম্পোজিশন। ইন আদার কম্পোজিশন they form
হেটেরোজিনিয়াস সলিউশন। তাহলে একটা কম্পোজিশনে যে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে, অন্য কম্পোজিশনে কিন্তু হেটেরোজিনিয়াস সলিউশন তৈরি করে, একটা টার্বিডিটি তৈরি হয়ে যায় আর কি। যদি এক্সাম্পল হিসেবে দেখো, তাহলে জল তার সঙ্গে যদি ফেনল তুমি নাও, যে এক্সাম্পলটা আমাদের মানে বিশেষ করে এমফ্যাসিস দিয়ে পড়তে হবে, সেটা আমি জাস্ট সেই এক্সাম্পলটাই দিচ্ছি। এই পার্টিকুলার কেসে দেখবে তুমি যদি অনেকটা জল নিয়ে সামান্য ফেনল দাও, তাহলে কমপ্লিটলি মিসিবল এবং হোমোজিনিয়াস সলিউশন তৈরি করতে পারে। অনেকটা ফেনল নিয়ে যদি সামান্য জল দাও, সেখানে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করতে পারে। কিন্তু যদি এরকম করে ফেলো যে মানে একটা মানে আরবিট্রারি মানে একটা যে কোনো কম্পোজিশন তুমি জল এবং ফেনল নিয়েছো, তখন দেখবে তোমার টার্বিডিটি অ্যাপিয়ার করবে। এটা তোমরা প্র্যাকটিক্যালে করেছো, প্র্যাকটিক্যালে করার সময় তুমি দেখতে পাও যে এক্স্যাক্টলি কেমন করে টার্বিডিটি গুলো অ্যাপিয়ার অ্যাকচুয়ালি করছে আর কি। আচ্ছা, তাহলে এই যে পার্শিয়ালি মিসেবল লিকুইড উইথ স্পেশাল এমফ্যাসিস টু ফেনল ওয়াটার সিস্টেম, যেটা তোমাদের প্র্যাকটিক্যালও করতে হয়, এই জায়গাটা নিয়ে আমাদের জাস্ট আজকে মূলত আলোচনাটা চলবে। আচ্ছা, দেখো এখানে সেটা হচ্ছে যে যেভাবে প্র্যাকটিক্যালটা করা হয়, আমি সেই রকমভাবেই জিনিসটাকে বলছি যে অ্যাকচুয়ালি কি হয়। তাহলে মানে আমি এই পার্শিয়ালি মিসেবল লিকুইড এইটা নিয়েই জাস্ট আজকে মূলত আলোচনাটা চলবে, সেটা আমি হেডিং দিয়ে দিচ্ছি। পার্শিয়ালি মিসেবল লিকুইড সাথে এই পার্শিয়ালি মিসেবল লিকুইড, তার ওই তোমার টেম্পারেচার, কম্পোজিশন, ফেজ ডায়াগ্রাম এবং সেখান থেকে আরো কি সব পাওয়া যায়, সেই সব নিয়ে আমরা জাস্ট মূলত আলোচনা করব। ধরো আমি যেটা করলাম যে একটা গিভেন অ্যামাউন্টের মানে এটা যেটা করতে হয় আর কি, এইভাবে ধরো ব্যাপারটাকে ভাবি যে তোমার একটা হার্ড গ্লাস টেস্ট টিউব নেওয়া হচ্ছে, একটা সাইড আর্ম থাকলে ভালো, সাইড আর্ম একটা আছে, এটা ধরো আচ্ছা, এখানে আমার গরম করার ব্যবস্থা থাকবে আর কি, ওয়াটার বাথের মধ্যে রেখে আমি সেটাকে গরম করব। এটা জল আছে আর কি, ওয়াটার বাথের মধ্যে রেখে আমি গরম করবো। ডিরেক্টলি গরম করলে অসুবিধা আছে। এখানে তোমার হিট দেওয়া হবে। আচ্ছা, এবার এইখানে তোমার যেটা করা হচ্ছে, যে একটা গিভেন অ্যামাউন্টে ফেনল নেওয়া হয়েছে, এখানে একটা তোমার এই কর্কের মধ্যে একটা থার্মোমিটার ঢোকানো আছে। যাকে এটা একটা থার্মোমিটার আছে একটা। আর এটা স্টারার দিয়ে রেখেছে একটা। স্টারার দেওয়া আছে, হ্যাঁ। আর এবারে কি করা হচ্ছে যে এইখানে আমি কি করলাম, একটা গিভেন অ্যামাউন্টের ধরো এ মানে ফেনল ওজন করে আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে তোমার ফেনল আছে প্রথমে, তারপরে আমি এইখান থেকে জল অ্যাড করব। আচ্ছা, তো প্র্যাকটিক্যাল যারা করেছে সেই প্র্যাকটিক্যালের সেট আপটা হচ্ছে তোমার এরকম। এবারে এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি সেটা আগে আলোচনা করছি আর কি, তারপরে আমি প্র্যাকটিক্যালের কনটেক্সটে কি হচ্ছে ব্যাপারটাকে বলবো। আচ্ছা দেখো, তাহলে তুমি ব্যাপারটাকে এইভাবে শুরু করো। ধরো কোনো গিভেন অ্যামাউন্টের ফেনল নিয়েছো, তাহলে গিভেন অ্যামাউন্টের ফেনল নিয়ে তুমি সেখানে
জল ধরো ড্রপ ওয়াইজ অ্যাড করছো, কিন্তু ড্রপ ওয়াইজ অ্যাড করি না, আমি 1 ml 2 ml এইভাবে অ্যাড করি। তাহলে আমি ধরো প্রথমে জাস্ট একটা গিভেন অ্যামাউন্ট অফ ফেনল নিয়ে যাও, আমরা ইউজুয়ালি হচ্ছে ওই 3 গ্রামের মতো এরকম ফেনল নিই, সেখানে যদি জলটাকে আমি ড্রপ ওয়াইজ অ্যাড করতাম, তাহলে যদি একবার মেশানো হয় তাহলে দেখতে পাবে যে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করছে। তার মানে আর একটা খেয়াল রাখবে যে মেল্টিং পয়েন্ট অফ ফেনল এটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এইটা তাহলে যা কিছু এক্সপেরিমেন্ট করবো 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, না হলে সেটা ফেনলটা সলিড অবস্থায় থেকে যাবে। হ্যাঁ, তাহলে এক্সপেরিমেন্টটা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তোমাকে করতে হবে। তাহলে ধরো এবার আমি যেটা প্রথমে করলাম, এই লার্জ অ্যামাউন্ট অফ ফেনল এইটা, আর সেখানে তুমি অ্যাড করলে কি ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার তুমি অ্যাড করলে, ঠিক আছে এইটা। তাহলে এবারে আমি স্মল অ্যামাউন্ট অফ অ্যাড করলে যে সলিউশনটা পাবে সেটা একটু হোমোজিনিয়াস সলিউশন। হোমোজিনিয়াস সলিউশন অফ ওয়াটার ইন ফেনল তৈরি হয়। মানে তুমি জাস্ট অনেকটা ফেনল নিয়ে সেখানে যদি 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ 4 ড্রপ করে জল অ্যাড করো, করে ঝাঁকাও এবং টেম্পারেচারটা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে রাখো, এটা পুরোপুরি মিশে যাচ্ছে, সেখানে একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি করবে। আচ্ছা, এইভাবে করতে 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 এক সময় কি হবে, এই যে সলিউশনটা তোমার স্যাচুরেটেড হবে। ফাইনালি কি হলো, এটা ফাইনালি আমি পাচ্ছি কি, ফাইনালি উই গেট এ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। মানে আমি কি করছি না, গিভেন অ্যামাউন্ট অফ ফেনল নিয়ে জল আমি 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপ করে অ্যাড করছি, হোমোজিনিয়াস সলিউশন তৈরি হচ্ছে। করতে 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 এক সময় ওই ফেনলটা জল দিয়ে স্যাচুরেটেড হয়ে গেল, ওই গেটে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। আচ্ছা, এবারে যদি উল্টো দিকে করা হতো, ধরো উল্টো দিকটা আমি বলছি, যে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, সেখানে যদি স্মল অ্যামাউন্ট অফ ফেনল আমি নিতাম এইটা, তাহলে একটা তৈরি হতো, একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি হতো, হোমোজিনিয়াস সলিউশন অফ ফেনল ইন ওয়াটার তৈরি হতো। তাহলে আমি উল্টো কাজটা যদি করতাম, বেশ অনেকটা পরিমাণ জল নিয়ে সেখানে যদি ড্রপ ওয়াইজ ফেনল অ্যাড করতাম, তাহলে একটা হোমোজিনিয়াস সলিউশন অফ ফেনল ইন ওয়াটার হতো, বা ট্রান্সপারেন্ট আছে, পরিষ্কার দেখতে পাবে। এবং এইটা যদি এই ফেনল যদি অ্যাড করাটা আমি কন্টিনিউ করে যাই, তাহলে ফাইনালি আমি কোথায় গিয়ে পৌঁছাবো, ফাইনালি দি সলিউশন উইল বি স্যাচুরেটেড and we get a saturated solution of phenol in water. আগেরটা ছিল হচ্ছে ফেনল বেশি জল কম, ফাইনালি উই গেট এ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, আর পরেরটা পেলাম হচ্ছে একটা ফেনল ইন ওয়াটার এটা। আচ্ছা, এবারে দেখো আমি এই অ্যাকচুয়ালি যেটা দুরকম করে তোমায় দেখালাম, প্রথমে ফেনল নিয়ে জল দিচ্ছি আর পরে হচ্ছে জল নিয়ে ফেনল নিচ্ছি, এই কাজটাকে তুমি এইরকম ভাবে করতে পারো, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করতে হয় আর কি এই পার্টিকুলার কেসে, যে তুমি হচ্ছে জাস্ট গিভেন অ্যামাউন্ট অফ ফেনল নাও, গিভেন অ্যামাউন্ট অফ ফেনল এটা এটা অ্যান্ড water is added gradually, ওয়াটার ইজ অ্যাডেড গ্র্যাজুয়াল, মানে জলটা অ্যাড তুমি করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ। তাহলে কি হবে, কি কি স্টেজ হবে দেখো। প্রথমে হচ্ছে তোমার হলো কি না, প্রথমে হচ্ছে এটা এটা যখন অ্যাড করতে চাও, তাহলে প্রথমে ওই হেটেরোজিনিয়াস সলিউশন, মানে সরি মানে আনস্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল তৈরি হবে, সেই সলিউশনটা একটা সময় পরে স্যাচুরেটেড হবে। তাহলে গিভেন অ্যামাউন্ট অফ ফেনল তুমি জলটা তুমি অ্যাড করো, তাহলে তুমি কি পাচ্ছ না, যে প্রথমে হচ্ছে উই গেট এ
হোমোজিনিয়াস সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, এইটা। আচ্ছা, প্রথমে অবভিয়াসলি এই যে হোমোজিনিয়াস সলিউশনটা হবে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। মানে আনস্যাচুরেটেড মানে হচ্ছে ওই যে গিভেন অ্যামাউন্ট অফ ফেনল যতটা জলকে মানে ডিজলভ করাতে পারত ততখানি জল দেয়নি, তার থেকে কম দিয়েছে, সেখানে আনস্যাচুরেটেড সলিউশনটা তোমার হলো। আচ্ছা, এবারে এই জল তুমি কন্টিনিউ করেই যাচ্ছ, করলে কি হবে, একটা সময় পর এই সলিউশনটা স্যাচুরেটেড হবে, উই গেট এ হোমোজিনিয়াস সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, এবং এই সলিউশনটা একটা সময় পরে স্যাচুরেটেড হলো। হ্যাঁ, মানে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার তুমি অ্যাড করে ফেলেছো ওই গিভেন অ্যামাউন্ট অফ ফেনলে, এর থেকে বেশি ওয়াটার অ্যাড করলেই কিন্তু তোমার তৈরি হচ্ছে, মানে কি বলে টার্বিডিটি তৈরি হচ্ছে আর কি। তাহলে হোমোজিনিয়াস করার জন্য ম্যাক্সিমাম যতখানি জল দেওয়ার কথা ততখানি দিয়ে ফেলেছি। তার মানে কি হলো, তাহলে এই ফেনলটাকে নিয়ে তো তুমি জল অ্যাডটাকে করেই যাচ্ছ, টেম্পারেচারটাকে ফিক্স রেখে অ্যাজির জন্য এই পার্টিকুলার ক্ষেত্রে যেটা করছে আমি টেম্পারেচারটাকে ফিক্স রাখছি, ঠিক আছে। এটা মানে এটা 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 এই যে কাজটা আমি করছি অ্যাট এ ফিক্সড টেম্পারেচারটাকে ফিক্স রেখে আমি বলছি আর কি এটা। তারপরে পরে টেম্পারেচার কিভাবে ভ্যারিটারি করবো সেটা আমি পরে তোমায় দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে তাহলে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল তুমি পেলে। আচ্ছা, এবারে যেটা করছে যে এই ওয়াটার অ্যাডিশনটা তুমি কন্টিনিউ করে যাচ্ছ, মানে এখানে হচ্ছে এই যে ওয়াটার ইজ অ্যাডেড, এখানে কিন্তু ওয়াটার অ্যাডিশন ইজ কন্টিনিউড। কন্টিনিউ, আবার এখানেও তোমার আরো আরো জল অ্যাড করে যাচ্ছে। আচ্ছা, যদি টেম্পারেচারটা ফিক্সড রাখা হয় তাহলে কি হচ্ছে না, যখন ওয়াটার অ্যাডিশনটা তুমি কন্টিনিউ করে গেলে কি হলো যে এই যে সলিউশনটা আর হোমোজিনিয়াস থাকছে না, সলিউশন বিকামস হেটেরোজিনিয়াস, বিকামস heterogeneous and turbidity appears। আচ্ছা, এবারে এই জায়গাটা খুব ভালো করে তোমায় বুঝতে হবে, এই যে টার্বিডিটি অ্যাপিয়ার করলো বা সলিউশনটা হেটেরোজিনিয়াস হয়ে গেল, অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। আচ্ছা, তুমি এক্সপেক্ট করতে পারতে সেটা হচ্ছে এই যে যেটা নর্মালি হয়, যে সলিউশনটা স্যাচুরেটেড হয়ে যাওয়ার পরে ফার্দার সলিউট অ্যাড করলে সেটা আলাদা ফেজ তৈরি করে। তাহলে আমি কথা বলতে জলে তুমি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো, তাহলে জল সোডিয়াম ক্লোরাইড যতটা ডিজলভ করতে পারে পুরোটা ডিজলভ করে ফেললে তার সলিবিলিটি অনুযায়ী, তার থেকে বেশি সোডিয়াম ক্লোরাইড দিলে কি সোডিয়াম ক্লোরাইড নিচে থিতিয়ে থাকবে। পটাশিয়াম ক্লোরাইড তুমি দিচ্ছ, স্যাচুরেটেড সলিউশন হলে তারপরে এক্সট্রা পটাশিয়াম ক্লোরাইড দিলে কি নিচে থিতিয়ে থাকবে, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে সিচুয়েশনটা একটু অন্যরকম হচ্ছে। কি হচ্ছে না, যে তুমি এই যে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল পেয়ে গিয়েছিলে, তারপরে যদি এক্সেস ওয়াটার অ্যাড করো, যে টার্বিডিটি অ্যাপিয়ার করলো বা সলিউশনটা হেটেরোজিনিয়াস হয়ে গেল, সেখানে অ্যাকচুয়ালি কি হয়, যেটা হচ্ছে যে এই যে যখন এক্সট্রা তুমি কিছুটা জল অ্যাড করলে, তখন এই যে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল ছিল এর পরিমাণটা কমতে আরম্ভ করবে। মানে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, ধরো এটা টোটাল 10 ml তৈরি হয়েছিল, এবার তুমি এক্সেস কিছুটা ওয়াটার অ্যাড করেছো, এবারে কি হলো এই স্যাচুরেটেড সলিউশন ওয়াটার ইন ফেনল 10 ml থেকে কমে 9 ml 8 ml 7 ml গ্র্যাজুয়ালি হতে থাকবে। এবারে যখনই তার পরিমাণটা কমছে, মানে কি সলিউশনটা স্যাচুরেটেড আছে, মানে স্যাচুরেটেড সলিউশন ওয়াটার ইন ফেনল আছে কিন্তু তার পরিমাণটা কমছে সে 10 ml থেকে 9 ml 9 ml থেকে 8 ml 8 ml থেকে 7 ml হলো, তাতে কিছুটা ওয়াটার এবং কিছুটা ফেনল কিন্তু ফ্রি হলো। এবার ততখানি জল এবং ততখানি ফেনলই ফ্রি হবে, যতটা ফ্রি হলে আরেকটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে, যেখানে অ্যাকচুয়ালি জল বেশি ফেনল কম, তার মানে একটা স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার হবে। তাহলে দেখো আমি যেটা এখানে করেছিলাম যে প্রথমে লার্জ অ্যামাউন্টের ফেনল আর কম অ্যামাউন্টের জল নিলে স্যাচুরেটেড সলিউশন ওয়াটার ইন ফেনল হতো, আর লার্জ অ্যামাউন্টের জল আর কম অ্যামাউন্টের ফেনল নিলে স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার হতো। যখন তুমি এই জল অ্যাডিশনটাকে করতেই থাকতে একটা সময়ের পরে কি হচ্ছে না, যেটা দেখতে পাবে যে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, তার বদলে আরেকটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে, দ্যাট ইজ দ্য স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। তাহলে যেটা দাঁড়াবে, এইটা করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড solution of water in phenol decreases
and a saturated solution of phenol in water increases। তার মানে দেখো কি হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে দুটো স্যাচুরেটেড সলিউশন তৈরি হয়েছে, একটা স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল আর একটা স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। এই দেখো দুটো ফেজ হয়ে গেল, একটা হচ্ছে ওয়াটার ইন ফেনল, একটা ফেনল ইন ওয়াটার, দুটো ফেজ তোমার হয়ে গেল। এই যে দুটো সলিউশন, এই দুটো সলিউশন হচ্ছে তারা কি করছে না ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকছে। তার মানে দিস টু সলিউশন টু সলিউশন মানে কি, আমি ভালো করে এটা বারবার লিখছি আর কি, যে দিস টু সলিউশন মানে হচ্ছে একটা হচ্ছে তোমার স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, আর একটা হচ্ছে অ্যান্ড স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। তাহলে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল and saturated solution of phenol in water, এইটা আর কি। these two solutions are in dynamic equilibrium। এই যে দুটো সলিউশন যখন আমি বললাম যে একটা আনস্যাচুরেশন তৈরি হচ্ছে বা টার্বিডিটি অ্যাপিয়ার করছে, টার্বিডিটি যখন অ্যাপিয়ার করলে এমন নয় যে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল যেমন ছিল আর এক্সেস যে জলটাকে অ্যাড করলে সেটা একটা আলাদা ফেজে রয়ে গেল, সেটা নয়, মানে যেটা ইউজুয়ালি হয়। কিন্তু এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল আর একটা স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, তারা ইজ ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, বাট এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামে রইল আর কি। ঠিক আছে, দিস সলিউশন, এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে, দিস সলিউশন ইজ কল্ড দ্য কনজুগেট সলিউশন। এই সলিউশনটাকে বলা হবে তোমার কনজুগেট সলিউশন। ঠিক আছে, দেখো ব্যাপারটা একটুখানি একদম অন্যরকম কিন্তু। হ্যাঁ, এটা ইউজুয়াল তোমার যে এক্সপিরিয়েন্স তার থেকে কিন্তু আলাদা। ইউজুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু এইরকম ভাবে যে স্যাচুরেট করে ফেলার পরে এক্সের যে সলিউটটা অ্যাড করবে সেটা থিতিয়ে থাকবে বা ভেসে থাকবে, কিছু একটা হবে। এক্ষেত্রে এটা হচ্ছে যে স্যাচুরেটেড সলিউশনে ওয়াটার ইন ফেনল তার পরিমাণটা কমছে, তার বদলে আরেকটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হচ্ছে ফেনল ইন ওয়াটার, এবং এই দুটো সলিউশন পরস্পর ডাইনামিক ইকুইলিব্রিয়াম গতিশীল সাম্যে থাকছে আর কি। সেটাকে বলা হবে তোমার কনজুগেট সলিউশন। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবারে ওয়াটার অ্যাডিশন যদি তুমি কন্টিনিউ করে থাকো, কন্টিনিউ কি হবে, তাহলে তুমি পাবে কি যে প্রথমে হচ্ছে উই গেট অনলি দ্য স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, এটা, আর ফাইনালি ইট বিকামস হেটেরোজিনিয়াস, সরি ফাইনালি ইট বিকামস আনস্যাচুরেটেড, ফাইনালি ইট বিকামস আনস্যাচুরেটেড। যখন জলটা তুমি অ্যাড করাটা কন্টিনিউ করেই যাচ্ছ, তখন স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল তার পরিমাণটা কমছে, তার বদলে স্যাচুরেটেড সলিউশন ফেনল ইন ওয়াটার তৈরি হচ্ছে। এবারে জলটা অ্যাড করে 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 যখন জলের পরিমাণটা বেশি হয়ে গেল, তখন আলটিমেটলি তুমি আলাদা একটা হোমোজিনিয়াস সলিউশন পেয়ে গেলে, মানে উই গেট অনলি দ্য স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, এইটা, অ্যান্ড দ্য সলিউশন বিকামস হোমোজিনিয়াস। সলিউশনটা হোমোজিনিয়াস হয়ে যাবে, কিন্তু তখন জাস্ট যেটা আছে শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার আছে, এটা মার্জিনালি হবে। আর তারপরে যদি আরো তুমি জল অ্যাড করো, তার মানে আলটিমেটলি ওই সলিউশনটা আনস্যাচুরেটেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পুরো প্রসেসটা। বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি হচ্ছে পরপর করে? বলো, ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো জিনিসটা, যে আমি পুরো যে কথাটা বললাম, এই পুরো কথাটা কিন্তু কনস্ট্যান্ট টেম্পারেচারটাকে ফিক্স থাকে। আচ্ছা, এবার আমি যদি এরকম করতাম যে ধরো যে মানে আমি যেটা জানি যে মিউচুয়াল সলিবিলিটি
of water and phenol increases with increasing temperature. Increases with increasing temperature. জল এবং ফেনলের যে পারস্পরিক যে দ্রাব্যতা যেটা, সেটা কিন্তু টেম্পারেচার বাড়ালে হচ্ছে বাড়ে। তো ভালো, তা টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হচ্ছে দেখো, আমি কি করলাম যে উই অ্যাড এ পার্টিকুলার amount of water in the given amount of phenol. আমি given amount of phenol এ একটা particular amount of water add করলাম such that turbidity appears and the solution becomes heterogeneous. Solution becomes heterogeneous. আমি কি করলাম, ধরো আমি কি করলাম যে ওই যে 3 গ্রামের মতো ফেনল তুমি নিয়েছিলে, তো একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলে, ধরো 1 ml বা 2 ml জল দিয়ে দিলে। 2 ml জলটা এমন যাতে করে টার্বিডিটিটা অ্যাপিয়ার করে থাকে, মানে একদম কম পরিমাণ জল দিলে সেটা হোমোজিনিয়াসই থাকতো, কিন্তু আমি এমন অ্যামাউন্টের জল দেবো যাতে করে তোমার টার্বিডিটিটা অ্যাপিয়ার করে থাকে। ঠিক আছে, উই অ্যাড এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওয়াটার ইন এ গিভেন অ্যামাউন্ট অফ ফেনল সাজ দ্যাট টার্বিডিটি অ্যাপিয়ার। ঠিক আছে, এটা এবং সলিউশনটা তোমার হেটেরোজিনিয়াস হয়ে যাবে। আর এবারে এই অবস্থায় দেখে যদি আমি কি করলো, যদি টেম্পারেচারটা আমি বাড়াতে থাকি, তাহলে ইফ temperature is raised, then this turbidity disappears at an above a particular temperature. তোমার মিউচুয়াল সলিবিলিটি বাড়ছে, তো টার্বিডিটি অ্যাপিয়ার করেছিল। এবার আমি যদি টেম্পারেচারটা বাড়াই, তাহলে ওই ফেনলটা আরো বেশি পরিমাণ জলকে ডিজলভ করতে পারবে। জল যতটা ডিজলভ করতে পারে তার থেকে বেশি ছিল বলেই কনজুগেট সলিউশন তৈরি হয়েছিল এবং তুমি টার্বিডিটি পেয়েছিলে বা হেটেরোজিনিয়াস হয়ে গিয়েছিল। এবার আমি যদি ওই অবস্থায় রেখে, ওই কম্পোজিশনে রেখে আমি যদি টেম্পারেচারটাকে বাড়াই, if temperature is raised, then this turbidity disappear at an above a particular temperature. তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার বা তার উপরে গেলে এই টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করে যাবে। তাহলে this temperature is called the mutual solubility টেম্পারেচার, মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার, যেটাকে বলছি এমএসটি। কি হলো দেখো, অ্যাকচুয়ালি তুমি ল্যাবরেটরিতে এটা করো, এটাই করো যে একটু বেশি পরিমাণ জল তুমি দিয়ে দিলে, অর্থাৎ 3 গ্রামের মতো যদি তুমি ফেনল নাও, 1 গ্রাম বা তার থেকে বেশি তুমি জল একটা নিয়ে নিলে, একবার 1 গ্রাম নিয়ে নিতে পারো, বা কেউ কেউ 2 গ্রামও প্রথমে নিয়ে নেয়, নিয়ে দেখছে টার্বিডিটি অ্যাপিয়ার করে গেল। এবার টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে এই যে এখানে যে এই যে সেট আপটাকে বলেছি, যে আমি কি করেছি যে প্রথমে ওই 3 গ্রামের মতো ফেনল ধরো তুমি নিয়ে নিয়েছো, এবার এইখান থেকে 1 ml বা 2 ml জল তুমি দিয়ে দিলে এখান থেকে। এবারে জল দেওয়ার পরে দেখবে তোমার টার্বিডিটি অ্যাপিয়ার করে গেল। এবার তুমি টেম্পারেচারটাকে বাড়াচ্ছ, টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে তুমি কি করলে, টার্বিডিটিটাকে ডিসঅ্যাপিয়ার করলে। তাহলে যে টেম্পারেচার টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করলো, এটা হচ্ছে মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার। এটা হলো এটা। তাহলে এবারে এই দেখো, যেটা ব্যাপার হচ্ছে কি, টেম্পারেচার বাড়ালে যদি টার্বিডিটি তোমার ডিসঅ্যাপিয়ার করে, আবার ঠিক উল্টো রকম ভাবে যদি টেম্পারেচার কমাও যদি, তাহলে আবার ওই টেম্পারেচার কিন্তু টার্বিডিটি অ্যাপিয়ার করবে। হ্যাঁ, তোমার টেম্পারেচার বাড়িয়ে যেমন টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করে যায়, তাহলে ওইখানেই যদি তুমি আবার কুল করতে থাকো ওই লিকুইডটাকে, তারপর টার্বিডিটি কিন্তু আবার ডিসঅ্যাপিয়ারও করবে, টার্বিডিটি আবার অ্যাপিয়ারও করে যাবে। কিন্তু টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করছে কি টেম্পারেচার, এবং টার্বিডিটি অ্যাপিয়ার করছে যে টেম্পারেচার, তাহলে আইডিয়ালি কিন্তু দুটো একই হওয়া উচিত। ঠিক আছে, তাহলে এখানে ওই চেকের জন্য তুমি টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করার সময় একবার টেম্পারেচারটাকে নোট করলে,
আর টার্বিডিটি অ্যাপিয়ার করার সময় আরেকবার টেম্পারেচারটা নোট করে। তা টেম্পারেচার বাড়িয়ে 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 তুমি টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করাবো, আর টেম্পারেচার কমিয়ে কমিয়ে তুমি টার্বিডিটিকে আবার অ্যাপিয়ার করাবো। তাহলে ওই মিন টেম্পারেচারটা দেবে, কিন্তু ঠিক ঠিক করে করলে আইডিয়ালি দুটো টেম্পারেচার অ্যাকচুয়ালি একই বেরোনো উচিত। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে তাহলে মানে এটা হচ্ছে টেম্পারেচার ক্যান বি লোয়ার্ড, ক্যান বি লোয়ার্ড বা ক্যান বি ডিক্রিজড আর কি। Decrease to note the temperature at which turbidity reappears. আর তুমি টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করে দিয়েছো, আবার টেম্পারেচার আবার কমালাম, কমিয়ে কোন টেম্পারেচার টার্বিডিটি অ্যাপিয়ার করছে সেটাও তুমি দেখতে পাও, এবং দুটো আলটিমেটলি কিন্তু একই টেম্পারেচার হওয়া উচিত, এইটা। আচ্ছা, এবারে তুমি আবার কি করলে, যে ধরো আরো কিছুটা জল তুমি অ্যাড করলে, তাহলে ফার্দার ওয়াটার ইজ অ্যাডেড, ফার্দার ওয়াটার ইজ অ্যাডেড, এবং এই ওয়াটারটা তুমি মেপে তুমি দেবে আর ধরো আরো 1 ml তুমি ওয়াটার দিলে, ফার্দার ওয়াটার ইজ অ্যাডেড, টার্বিডিটি আবার অ্যাপিয়ার করলো, অ্যাপিয়ার, তারপর তোমার টেম্পারেচার তুমি রেজ করলে, টেম্পারেচার রেজ, টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার। আবার তুমি করলে কি, আরেকটু জল অ্যাড করলে, আবার টার্বিডিটি অ্যাপিয়ার করলো, টেম্পারেচার তুমি রিচ করলে, মানে টেম্পারেচার তুমি আরো বাড়ালে, বাড়ালে কি হচ্ছে তোমার টার্বিডিটিটা তোমার অ্যাকচুয়ালি ডিসঅ্যাপিয়ার করে গেল, এটা। তো এই কাজটা তুমি করতে থাকছো আর। আচ্ছা, করলে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এরকম একটা ছবি পাবে, সেটা আমি দেখাই তোমাকে। এই দিকে তুমি কম্পোজিশনটাকে প্লট করছো, কম্পোজিশনটাকে প্লট করছো। ধরো তুমি এখানে এই মানে পিওর ফেনল ছিল এখানে, আর এদিকে ধরো তোমার পিওর ওয়াটার। তুমি বাঁদিক থেকে ডান দিকে কি করছো না, ওয়াটার অ্যাডিশনটা তুমি করে যাচ্ছ আর মানে বাঁদিক থেকে ডান দিকে জল অ্যাড করছো, মানে পিওর ফেনল ছিল বা সেখানে জল টল ইত্যাদি তুমি অ্যাড করছো। আচ্ছা, এদিকে তুমি প্লট করা হচ্ছে তোমার টেম্পারেচারটাকে প্লট করো। আচ্ছা দেখো, তাহলে যেটা হচ্ছে যে একটা কোনো একটা গিভেন টেম্পারেচার একটা সার্টেন প্রপোর্শন পর্যন্ত হোমোজিনিয়াস সলিউশন তৈরি করেছে, এইটা। তারপরে মানে এই পর্যন্ত ধরো হোমোজিনিয়াস সলিউশন তৈরি করলো, এই কম্পোজিশন পর্যন্ত কোনো একটা গিভেন টেম্পারেচার তুমি কনসিডার করো, ধরো 45 ডিগ্রি সেন্টিগ্রেড বা কিন্তু 40 ডিগ্রি উপরে কোনো একটা টেম্পারেচারে এই কম্পোজিশন পর্যন্ত হোমোজিনিয়াস সলিউশন তৈরি করেছে। আচ্ছা, এবারে এইটার থেকে যদি আরেকটু বেশি তুমি জলটা অ্যাড করে ফেলো, তাহলে হেটেরোজিনিয়াস হয়ে গেল। হেটেরোজিনিয়াস যদি হয়ে যায়, তাহলে সেইটাকে তার ডিসঅ্যাপিয়ার করার জন্য তোমাকে কি করতে হচ্ছে, আর 45 ডিগ্রি হবে তোমার টেম্পারেচারটা বাড়াতে হচ্ছে, টেম্পারেচার তুমি বাড়ালে করে দেখা যাচ্ছে টার্বিডিটি রিঅ্যাপিয়ার করে গেল। তারপরে আবার ওই জায়গায় গিয়ে করে আরেকটু কিছু অ্যাড করলে, আরেকটু জল অ্যাড করলে, আবার টার্বিডিটি চলে এলো, তো টেম্পারেচার বাড়ালে, টেম্পারেচার বাড়ানোর পরে কি হচ্ছে, ধর টার্বিডিটি তোমার আবার ডিসঅ্যাপিয়ার করে গেল। তো ওই জায়গাতে আরো কিছুটা তুমি জল অ্যাড করলে, করে আরো টেম্পারেচার বাড়ালে, করে দেখো তোমার ধরো আবার টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করলে, এইভাবে তোমার কন্টিনিউটি হচ্ছে। এবারে তাহলে এই যে করসপন্ডিং টেম্পারেচারটা, এই যে করসপন্ডিং টেম্পারেচার, এই যে করসপন্ডিং টেম্পারেচার মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার। তার মানে তুমি যদি এইটাকে ধরো প্লট করো, এরকম একটা ছবি পাচ্ছ, আর এদিকেও ঠিক উল্টো দিকেও তুমি ঠিক একই রকম ভাবে আরেকটা ছবি পাবে, এটা। তারপরে এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডায়াগ্রাম একটা দেখতে পেলে, যে ডায়াগ্রামটা দেখো ভেতরের যে পোর্শনটা, ভেতরের পোর্শনটা কিন্তু হেটেরোজিনিয়াস। এবারে তুমি টেম্পারেচার বাড়িয়ে এই পার্টিকুলার টেম্পারেচার উপরে উঠে গেলেই কিন্তু হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরের পোর্শনটা কিন্তু হোমোজিনিয়াস। তাহলে এবারে কোন একটা পার্টিকুলার কম্পোজিশনে, ধর এই একটা পার্টিকুলার কম্পোজিশন তুমি কনসিডার করলে, এই পার্টিকুলার কম্পোজিশনে যে টেম্পারেচারে তোমার টার্বিডিটি অ্যাপিয়ার করছে সেগুলো হচ্ছে মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার।
হ্যাঁ, তাহলে কম্পোজিশন তোমার ধরো x1, তার একটা মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার থাকবে MST1। আর একটা ধরো তুমি টেম্পারেচার নিলে যেখানে কম্পোজিশনটা তোমার x2। হ্যাঁ, কম্পোজিশন মানে এখানে তো জলের মোল ফ্র্যাকচার, এইভাবে তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। পরে আরেকটা মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার পেলে MST2 পেলে অ্যান্ড সো অন, এরকম ভাবে তোমার চলছে এটা। তাহলে তাহলে কি হলো দেখো, তাহলে ছবিটা হচ্ছে এরকম দেখতে হচ্ছে। জাস্ট যখন তুমি প্র্যাকটিক্যালটাকে করবে তখন যেটা হচ্ছে যে কিছুটা পরিমাণ জল অ্যাড করলে টার্বিডিটি অ্যাপিয়ার করলো, টেম্পারেচার বাড়লে টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করলো, আবার আরেকটু অ্যাড করলে মানে টার্বিডিটি অ্যাপিয়ার করলো, টেম্পারেচার বাড়া করে টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করবে করে মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচারগুলোকে বের করলে এবার মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার করে কম্পোজিশন রেসপেক্টে প্লট করলে এখানে ওয়েট পার্সেন্টেজ অফ ফেনল বা ওয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার তার রেসপেক্টে প্লট করা হয়। আর যদি প্লট করো তাহলে সেখান থেকে তুমি এরকম একটা ছবি পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার তুমি কনসিডার করলে, এই যে লাইনটা, এই লাইনটা টাই লাইন, যেটা কম্পোজিশন অ্যাক্সিসের প্যারালাল যে লাইনটা সেটা হচ্ছে টাই লাইন। ঠিক আছে? আচ্ছা, এবার টাই লাইন বরাবর তুমি যদি, মানে প্রথম কথা আমি আগে আগে বলছি, মানে তারপরে জিনিসটা তুমি বুঝতে পারবে। টাই লাইনটার কথা একটু পরে আসছি, তার আগে এক কাজ করি আমি, তোমার তিনটে পয়েন্ট জাস্ট কনসিডার করি। আচ্ছা আচ্ছা, টাই লাইনটাই প্রথমে করি, টাই লাইনটাই বলছি। ধরো তুমি যেটা করলে যে টাই লাইনে কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করলে, ধর এই একটা পার্টিকুলার পয়েন্ট তুমি কনসিডার করলে, এই একটা পয়েন্ট। ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা ধরে নাও লেটস সে L1 পয়েন্ট, এটা ধরো A পয়েন্ট, এটা তোমার L2 পয়েন্ট। খেয়াল করে দেখো যে যতক্ষণ পর্যন্ত তুমি L1 এ তুমি আছো, L1 এ আছো, সেই পর্যন্ত ফেনলটা বেশি, ওয়াটার কম। তাহলে L1 পয়েন্টের বাঁদিকটা ইস এ সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, আর L2 পয়েন্টের ডান দিকে কি হচ্ছে, ওয়াটার বেশি ফেনল কম, তাহলে ইস এ সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। তাহলে বাঁদিকে থাকছে ওয়াটার ইন ফেনল, ডান দিকে থাকছে ফেনল ইন ওয়াটার। এবারে যখন তুমি এই পয়েন্ট থেকে আস্তে আস্তে এদিকে এগোচ্ছ, ধরো L1A, এই পয়েন্টে যখন তুমি এলে, L1A এই লেন্থটা তাহলে কি রিপ্রেজেন্ট করছে তুমি জানো, যে আমি যেভাবে ডেসক্রিপশনটা তোমায় বলেছি, যে যদি তোমার এই জল অ্যাডিশনটা তুমি কন্টিনিউ করতে থাকো তাহলে কি হয়, স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল ডিক্রিজ করছে, স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার ইনক্রিজ করছে। তার মানে এইটা বেসিক্যালি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। মানে একদম সেই লিকুইড ভেপার যে লাইন টেনেছিল, লিকুইড ভেপার ফেজ ডায়াগ্রাম যখন এঁকেছিল ঠিক একই রকম। তাহলে তোমার L1 পয়েন্ট পর্যন্ত এটা একটা ছিল কি, ইটস এ সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। এবারে যত তুমি আস্তে আস্তে ডান দিকে যাচ্ছ, তাহলে ওয়াটার ইন ফেনলের পরিমাণটা কমছে, ফেনল ইন ওয়াটারের পরিমাণটা বাড়ছে করে L2 পয়েন্টে চলে গেলে পুরোটাই হচ্ছে ফেনল ইন ওয়াটার হয়ে যাবে। তারপরে ডান দিকে সবটাই হচ্ছে ফেনল ইন ওয়াটার। তার মানে L1A, এই যে L1 পয়েন্ট থেকে যত দূরে তুমি গেলে L1 এটা হচ্ছে প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। আবার এদিক থেকে এদিকে যদি তুমি আসো, যে L2 পয়েন্টে পুরোটাই হচ্ছে তোমার স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। তারপর যখন তুমি আস্তে আস্তে এদিকে আসছো, অর্থাৎ L2A এই যে লেন্থটা, এইটা কি প্রপোর্শনাল টু কি, অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, ওয়াটার ইন ফেনল। তাহলে এই পরিষ্কার যেটা দেখতে পাচ্ছ, L1A আর L2A এই যে রেশিওটা, তাহলে কি হয়ে গেল, L1A আর L2A এই রেশিওটা কি হচ্ছে, অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, আর এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। দেখো এখানে লিভার রুলটা এইরকম ভাবে অ্যাপ্লিকেবল হলো। তাহলে এই যে সম্পর্কটা তুমি পেলে, তাহলে আগে তুমি তো যদি মানে একদম গল্পগুলো একদম একই রকমের, ওখানে একটা ফেজ ছিল ভেপার ফেজ,
একটা ছিল লিকুইড ফেজ। তাহলে লিকুইড ফেজের কম্পোজিশন আর ভেপার ফেজের কম্পোজিশন বা লিকুইড ফেজের অ্যামাউন্টটা ভেপার ফেজের অ্যামাউন্টটা সেটা তোমার লিভার রুল দিয়ে ঠিক হতো। এখন লিকুইড ফেজ আর ভেপার ফেজের বদলে একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল, একটা হচ্ছে ফেনল ইন ওয়াটার। তাহলে সেটা ঠিক একই রকম ভাবে লিভার রুল দিয়ে ঠিক হবে। তাহলে L1 এটা হচ্ছে অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, আর L2 এটা এদিক থেকে এদিকে ডিসটেন্সটা হচ্ছে অ্যামাউন্ট অফ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। এইটা তাহলে এইটা হচ্ছে তোমার এই পার্টিকুলার কেসে লিভার রুলটা হচ্ছে তোমার এইরকম ভাবে গেল। আচ্ছা, এবারে দেখো এই যে অ্যালং মানে এই যে আমি যদি কয়েকটা রিজিয়ন তোমার ভাগ করি, মানে এই পার্টিকুলার পয়েন্ট আমি পরে বলছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে যখন ধরো তোমার এই যে টাই লাইনটা এই যে পয়েন্টটা কাট করলো, তাহলে এইখানে যদি এইটাকে ধরো তুমি x1 বলো, আর এইখানে এই পয়েন্টটাকে যদি লেসে তুমি y1 বলো, তুমি খেয়াল করে দেখো যখন আমরা আগে যখন একটা লিকুইড ফেজ এবং ভেপার ফেজ তার জন্য টেম্পারেচার কম্পোজিশন ডায়াগ্রাম বা তোমার ভেপার প্রেসার কম্পোজিশন ডায়াগ্রাম বলেছিলাম, তখন এই ভেপরাস লাইন ছিল আর লিকুইডাস লাইন ছিল, কোন পয়েন্টে কাট করছে তার মতো করে লিকুইড ফেজের কম্পোজিশন ভেপার ফেজের কম্পোজিশন পেয়েছিলাম। তো তাহলে এইখানে যেটা এই করেসপন্ডিং টেম্পারেচারে যে দুটো পয়েন্টটা কাজ করছে, x1টা কি রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি কম্পোজিশন অফ ফার্স্ট ফেজ, মানে স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল। আর y1টা কি, y1 যেটা তুমি ব্যবহার করছো এটা হচ্ছে তোমার কম্পোজিশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। কম্পোজিশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার। তো দেখো তাহলে কম্পোজিশন অফ স্যাচুরেটেড সলিউশন ওয়াটার ইন ফেনল, তার কম্পোজিশনটা হচ্ছে x1, অর্থাৎ এই যে যেখানে কাট করেছে আর এই জায়গায় কাট করেছে। তাহলে এবারে দেখো তুমি যখন টেম্পারেচার, এটা কোথায় না এটা এটা এই যেভাবে লিখেছি যখন টেম্পারেচারটা হচ্ছে MST 1 এ, যেভাবে টেম্পারেচারটা দিয়েছি এইটা। আচ্ছা, এবার টেম্পারেচার বাড়ালে কি হচ্ছে, দেখো এই দুটো পয়েন্ট কিন্তু কাছাকাছি আসছে, তাই না? এই যে পয়েন্টটা L1 পয়েন্ট L2 পয়েন্টটা যদি টেম্পারেচার বাড়ে তারা কাছাকাছি আসছে। কাছাকাছি আসা মানে কি, এই যে x1 এবং x2 তারা কাছাকাছি আসছে, অর্থাৎ কম্পোজিশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল আর কম্পোজিশন অফ স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার তারা খুব কাছাকাছি আসছে করে এই পার্টিকুলার পয়েন্টে তুমি চলে আসো, কি হবে, দুটো কম্পোজিশন পুরো সমান হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে যেটা যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার these two compositions are coming closer and closer। হ্যাঁ, তাই তো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এই দুটো কম্পোজিশন তারা কাছাকাছি আসছে। এবারে at a particular temperature এই ধরো টেম্পারেচারটা আমি বলছি, এই যে পার্টিকুলার টেম্পারেচারটা এইটা, এটা আমি নাম দিচ্ছি UCST। হ্যাঁ, আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার UCST, দিস একটা পার্টিকুলার টেম্পারেচার UCST composition of saturated solution of water in phenol and saturated solution of phenol in water becomes equal। ঠিক আছে, তাহলে this temperature is called the upper
ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, দিস ইজ দ্য আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তাহলে বোঝার চেষ্টা করো, যেটা দেখতে পাচ্ছ যে একটা টাই লাইনে তোমার অ্যাকচুয়ালি দুটো লাইনে পয়েন্টে কাট করছে, সেই মতো করে তুমি L1 পয়েন্টে কম্পোজিশন পেয়ে গেলে, L2 পয়েন্টে কম্পোজিশন পেয়ে গেলে, এবং এর মাঝে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট যদি তুমি কনসিডার করো, কম্পোজিশন রিমেন্স দ্য সেম, কিন্তু অ্যামাউন্ট অফ দ্য স্যাচুরেটেড সলিউশনের কোয়াটারিল ফেনল আর ফেনলেট ওয়ানটা সেটা ভ্যারি করবে, সেটা কি দিয়ে ঠিক হবে, সেটা লিভার রুল দিয়ে। এবং এই ছবি তোমার পরিষ্কার বলে দিচ্ছে, যখন টেম্পারেচার যদি বাড়াও তুমি, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এদের কম্পোজিশনগুলো আস্তে 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 কাছে হচ্ছে। একটা সার্টেন টেম্পারেচার যদি তুমি যাও, যেখানে দেখতে পাচ্ছ দুটো তোমার কম্পোজিশন দুটো এক্স্যাক্টলি সমান হয়ে গেল, তখন সেই টেম্পারেচারটা বলে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তারপরে অ্যাট অ্যান্ড অ্যাভাব আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার the solution become homogeneous, becomes homogeneous at all compositions, at all composition। তাহলে ওর পরে মানে তুমি দেখতে পারো যে ভেতরের পার্টটা হচ্ছে হেটেরোজিনিয়াস, বাইরের পার্টটা হচ্ছে হোমোজিনিয়াস। তাহলে এই টেম্পারেচার উপরে যদি তুমি চলে যাও, হ্যাঁ, তো যে কম্পোজিশনই হোক না কেন সলিউশনটা হোমোজিনিয়াস হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমি লিখেছি এখানে যে অ্যাট অ্যান্ড অ্যাবাভ আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার দিস সলিউশন বিকামস হোমোজিনিয়াস অফ অল কম্পোজিশন। ঠিক আছে, এইটা হয়ে যাবে। তাহলে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা কি বুঝতে পারলে তো? তাহলে মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার হচ্ছে যে কোনো একটা কম্পোজিশনে একটা সার্টেন টেম্পারেচার বা তার থেকে উপরে গেলে সে কমপ্লিটলি মিসিবল হয়ে গেল, মানে মিসিবল হয়ে গেল বা হোমোজিনিয়াস হয়ে গেল, সেটা মিউচুয়াল সলিবিলিটি টেম্পারেচার। আর যে কোনো কম্পোজিশনেই তুমি রাখো না কেন, একটা সার্টেন টেম্পারেচারের পরে সবসময় হোমোজিনিয়াস হয়ে যাবে, হ্যাঁ, তখন তাকে বলা হবে হচ্ছে তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। দেখো, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে তো? আর এই পুরো কাজটা যখন করছো তখন কিন্তু প্রেসারটা ফিক্সড আছে, হ্যাঁ, এখানে পিটা ফিক্স তোমার লিখে রাখার দরকার আছে। আর এবারে দেখো, এই যে সিচুয়েশনটা হলো, এখানে আমি কতগুলো রিজিয়ন তোমায় ঠিক করে দিচ্ছি। ধরো একটা মানে তোমার কতগুলো পয়েন্ট বলছে, ধরো বাইরের একটা রিজিয়ন 1 নম্বর রিজিয়ন, ভেতরের একটা রিজিয়ন 2 নম্বর রিজিয়ন, কার্ভের উপরে যে কোনো পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, আর এই পার্টিকুলার পয়েন্টটা 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এই চারটে পয়েন্ট আমি ফেজ রুলটাকে ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে ফেজ রুলটাকে আমি ব্যবহার করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। ফেজ রুল যেটা ব্যবহার করছো, ফেজ রুল অ্যাট ভ্যারিয়াস রিজিয়নস। দেখো, প্রথমে হচ্ছে রিজিয়ন 1। রিজিয়ন 1 মানে হচ্ছে তোমার একদম বাইরে আর কি, যেখানে হোমোজিনিয়াস। দেখো এখানে এই যে রিজিয়ন 1 যেটা হোমোজিনিয়াস, সেখানে তোমার নাম্বার অফ ফেজ, যেহেতু এটা তো হোমোজিনিয়াস বাইরেটা, হোমোজিনিয়াস বলে ফেজের সংখ্যা হচ্ছে তোমার 1 হয়ে যাচ্ছে। হোমোজিনিয়াস মানে নাম্বার অফ ফেজ হচ্ছে 1 হয়ে যাবে। আচ্ছা, সবসময় ফেনল আর ওয়াটার দুজন আছে বলে কম্পোনেন্ট সবসময় 2। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম যেটা এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস 2 যখন তুমি করছো, সেটা হচ্ছে 2 মাইনাস 1 প্লাস 2, মানে তোমার হচ্ছে 3 হয়ে গেল এইটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেহেতু তোমার প্রেসারটা অলরেডি ফিক্স করা আছে, প্রেসার ইজ অলরেডি ফিক্সড, যেহেতু সেই জন্য এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম এফটা হয়ে যাচ্ছে কত, 3 থেকে 1 বাদ চলে গেল, এফ এফেক্টিভ আর কি, সেটা তোমার আলটিমেটলি 2 হয়ে গেল। এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা। আর এবারে চলে এসো তোমার রিজিয়ন 2 তে। রিজিয়ন 2 হেটেরোজিনিয়াস বলে ফেজের সংখ্যা তোমার 2, কম্পোনেন্ট হচ্ছে 2,
ডিগ্রিজ অফ ফ্রিডম এফ ইকুয়াল টু সি মাইনাস পি প্লাস টু যদি তুমি করো, সেটা হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 2, অর্থাৎ তোমার 2 হয়ে গেল। আচ্ছা, এখানেও যদি প্রেশারটা অলরেডি ফিক্সড আছে, অ্যাজ প্রেশার ইজ অলরেডি ফিক্সড, effective degrees of freedom f effective কথা হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ তোমার 1 হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করা দরকার, যখন ডিগ্রিজ অফ ফ্রিডম 2 হলো তখন টেম্পারেচার কম্পোজিশন দুটোকেই তুমি ভ্যারি করতে পারো। মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 2 মানে কি, তাহলে টেম্পারেচার অ্যান্ড কম্পোজিশন বোথ ভ্যারি ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, এই পার্টিকুলার কেসে একটা জাস্ট ভ্যারি করতে পারবে, আইদার টেম্পারেচার অর কম্পোজিশন ক্যান ভ্যারি ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে দেখো, ওই জন্য টাই লাইন বরাবর যখন তুমি টেম্পারেচারটাকে ফিক্স করে দিচ্ছ, তখন আর কিছু করার নাই। মানে টেম্পারেচার এবং কম্পোজিশনের মধ্যে যে কোনো একজন তো ভ্যারি করতে পারে। তুমি টেম্পারেচার ফিক্স করে দিলেও কি কম্পোজিশনটা ফিক্সড হয়ে যেতে বাধ্য। মানে অ্যালং দ্য টাই লাইন কম্পোজিশন সবসময় ফিক্স থাকবে। আমি টেম্পারেচার ফিক্স করে দিয়েছি মানে হচ্ছে যে একটাই ডিগ্রি যা ফ্রিডম ছিল, সেটা হচ্ছে টেম্পারেচার। ধরো টেম্পারেচার তুমি ফিক্স করে দিলে, তার মানে অ্যালং দ্য টাই লাইন কিন্তু কম্পোজিশন পুরো ফিক্স থাকবে। অর্থাৎ তুমি এই L1 থেকে L2 এর মধ্যে যে কোনো জায়গাতেই যাও না কেন, এই স্যাচুরেটেড সলিউশন অফ ওয়াটার ইন ফেনল আর স্যাচুরেটেড সলিউশন অফ ফেনল ইন ওয়াটার, দুজনের কম্পোজিশন কিন্তু পুরো ফিক্সড হয়ে যাবে। যেটা পাল্টাবে সেটা হচ্ছে অ্যামাউন্টটা, যেটা তুমি লিভার রুল দিয়ে ঠিক করলে। এটা আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্টটা, পয়েন্ট 3, যেটা পয়েন্ট 3টা একদম সেম অ্যাজ রিজিয়ন 2। রিজিয়ন 2 এ যা সিচুয়েশন, পয়েন্ট 3টা হচ্ছে এক্স্যাক্টলি একই। আর পয়েন্ট 4, যেটা আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারে, সেখানে কি হচ্ছে, এক্ষেত্রে এই তোমার নাম্বার অফ ফেজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল 2, কম্পোনেন্ট হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল এখানে তুমি 2 নিলে। আচ্ছা, এবারে এফ যেটা, সেটা হচ্ছে সি মাইনাস পি প্লাস 2 করলে তুমি 2 মাইনাস 2 প্লাস 2 করলে তাহলে তোমার 2 হলো। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রেসারটা ফিক্সড রেখেছো তুমি, প্রেসার ইজ ফিক্সড, এটা 1 নম্বর। আর এটা প্রেসার ইজ ফিক্সড, আর একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন আছে, প্রেসার ইজ ফিক্সড অ্যান্ড there is one additional restriction। একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন আছে। একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন থেকে দেখো আমি যেটা করেছিলাম, যে কম্পোজিশন ইন বোথ দ্য ফেজেস তারা সমান হয়ে যাচ্ছে। সেটা কি না, সেটা হচ্ছে কম্পোজিশন অফ বোথ দ্য ফেজেস বা বোথ দ্য সলিউশনস আর কি, আচ্ছা সেম। এটা একটা অ্যাডিশনাল রেস্ট্রিকশন। দ্য প্রেসার ইজ ফিক্সড অ্যান্ড দেয়ার ইজ ওয়ান অ্যাডিশনাল রেস্ট্রিকশন। সেই জন্য এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম কি হবে, এফেক্টিভ ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে গেল তোমার এফেক্টিভটা তোমার 2 থেকে প্রেসারের জন্য একটা বাদ চলে গেল, অ্যাডিশনাল রেস্ট্রিকশন এখানে একটা বাদ চলে গেল, বাদ গেলে আলটিমেটলি 0 হয়ে গেল। তোমাকে এটা দাঁড়াচ্ছে যে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার ইজ, মানে মানে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার বা ওই পয়েন্টটা বলা ভালো, মানে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারে, মানে এটা একটা পয়েন্ট আর কি, মানে ওই পয়েন্টটা জাস্ট বলতে পারো তুমি যে দিস পয়েন্ট ইজ ইনভ্যারিয়ান্ট। এই পয়েন্টটাকে তোমার ইনভ্যারিয়ান্ট, তার মানে কোনো একটা পার্টিকুলার স্পিসিসের জন্য ওইটা কিন্তু কনস্ট্যান্ট হবে। ধরো অ্যাজ ফর এক্সাম্পল, তুমি যদি ওয়াটার ফেনল এই সিস্টেমটা কনসিডার করো, ওয়াটার ফেনল সিস্টেমের ক্ষেত্রে কম্পোজিশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার দুটো কিন্তু ফিক্সড। আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা ওই মোটামুটিভাবে এই ধরো 66 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়। আর কম্পোজিশন অফ মানে কম্পোজিশন অ্যাট আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, কম্পোজিশন
অ্যাট আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, সেটা কত হয় না, যদি ওয়েট পার্সেন্টেজ অফ ফেনল দেখো, সেটা হচ্ছে তোমার ওই অ্যারাউন্ড 34%, মতো, আর ওয়েট পার্সেন্টেজ অফ ওয়াটার সেটা অন্যটা, তাহলে 66%-এর মতো। এটা তাহলে ফেনল ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার এবং তার যে করসপন্ডিং কম্পোজিশনগুলো, সেই কম্পোজিশনগুলো একদম ফিক্সড, এবং কম্পোজিশনটা হচ্ছে ওয়েট পার্সেন্টেজ অফ ফেনল অ্যারাউন্ড 34%-এর মতো হয়, আর ওয়েট পার্সেন্টেজ ওয়াটার হচ্ছে 66% হয়, আর আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার এটা হয় হচ্ছে তোমার 66 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা হচ্ছে 66 ডিগ্রি সেন্টিগ্রেড তোমার হচ্ছে। তাহলে টেম্পারেচার কম্পোজিশন ফেজ ডায়াগ্রামের বিভিন্ন ক্ষেত্রে তার এটা কেমন করে ব্যবহৃত হয়েছে তুমি পেলে, মানে এক্ষেত্রে মানে তোমার ওই মানে ফেজ রুলটা কোথায় কিরকম ভাবে ব্যবহৃত হলো, এটা পরিষ্কার তো, বোঝা গেল তো, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবারে এইখানে তোমার দুটো জিনিস দেখো, যে এক্ষেত্রে তুমি যদি প্রেসারের এফেক্টটাকে দেখো, আমি তো যেটা করে যেটা কনস্ট্যান্ট প্রেসারটাকে ফিক্স রেখেছি, প্রেসার বাড়ালে কি হয়, এটা দেখতে পাওয়া যায় যে প্রেসার বাড়ালে মিউচুয়াল সলিবিলিটি বাড়ে, তাহলে মিউচুয়াল সলিবিলিটি বাড়লে কি হবে, আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা কমবে, মানে যে কোনো এমএসটি গুলো কমবে এবং তার মতো করে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা তোমার কমবে। তাহলে এফেক্ট অফ প্রেসার হচ্ছে উইথ ইনক্রিজ ইন প্রেসার মিউচুয়াল সলিবিলিটি increases, মানে এই পার্টিকুলার সিস্টেম ওয়াটার ফেনল সিস্টেমের ক্ষেত্রে increases and hence আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার ডিক্রিজ করবে। তুমি তো টেম্পারেচার বাড়িয়ে তাকে কমপ্লিটলি মিসিবল করছো, তার প্রেসার বাড়লে কিন্তু অলরেডি মিউচুয়াল সলিবিলিটি বেড়ে যায়, অবভিয়াসলি কি হবে, তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার মানে আর অত টেম্পারেচার লাগবে না তাকে কমপ্লিটলি মিসিবল করার জন্য, তো আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার সার্টেনলি তোমার কমে যাবে। মানে ধরো তুমি যদি এদিকে কম্পোজিশন আগের মতো লেখো, এক্ষেত্রে হচ্ছে পিওর ফেনল, এটা হচ্ছে পিওর ওয়াটার, আচ্ছা এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো, ধরো দুটো প্রেসার কনসিডার করছো, উপরটা হচ্ছে P1 প্রেসার, নিচেটা হচ্ছে P2 প্রেসার, যেখানে P2টা গ্রেটার দ্যান P1, এবং খেয়াল করে দেখো এই প্রথমটায় যদি আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা তোমার T1 হয়, পরেরটায় যদি আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার T2 হয়, হ্যাঁ T2 হয়, হুম T2 হয়, তাহলে T2টা পরিষ্কার T1 এর থেকে কম হয়ে যায়। তাহলে দেখো এক্ষেত্রে যেটা মানে এইটা হলে যেটা হবে যে তোমার এই যে হোমোজিনিয়াস হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে, অর্থাৎ হেটেরোজিনিয়াস যে রিজিয়নটা সেটা তোমার কমবে। তাহলে এটা হলে যেটা হচ্ছে এই রিজিয়ন ফর হেটেরোজিনিয়াস ফেজ যেটা তোমার ডিক্রিজ করছে, ডিক্রিজেস অ্যান্ড রিজিয়ন ফর হোমোজিনিয়াস হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা তোমার ইনক্রিজ করছে। তাহলে হেটেরোজিনিয়াস হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা তোমার ডিক্রিজ করে গেল, আর হোমোজিনিয়াস হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা তোমার বেসিক্যালি বেড়ে গেল, প্রেশারটা হচ্ছে বাড়াবে। বোঝা গেল এটা? বুঝতে পেরেছো এটা প্রেশারের এফেক্টটা? আর এবার এফেক্ট অফ, হ্যাঁ এবার এফেক্ট অফ ইমপিউরিটি। আচ্ছা ইমপিউরিটির এফেক্টটা কি, এফেক্ট অফ ইমপিউরিটি। আচ্ছা ইমপিউরিটির এফেক্টটা কি না, ইমপিউরিটির এফেক্টটা হচ্ছে যে তোমার যে কোন টাইপের ইমপিউরিটি অ্যাড করছো তার উপরে পুরো জিনিসটা নির্ভর করে। তাহলে দুটো টাইপ হতে পারে। তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি এমন হয় কেস 1, তাহলে ইফ দ্য ইমপিউরিটি এটা অ্যাড করলে তুমি, impurity is soluble in one liquid and
insoluble in other liquid. So if the impurity is soluble in one liquid and insoluble in other liquid, then with the addition of impurity, upper critical solution temperature increases. ধর এমন হলে এমন একটা ইম্পিউরিটি তুমি অ্যাড করলে যেটা একটা লিকুইডের ক্ষেত্রে সলেবল, অন্যটা সলেবল নয়, তখন কিন্তু আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার ইনক্রিজ করবে। ধর অ্যাজ ফর এক্সাম্পল তোমার সোডিয়াম ক্লোরাইড ইজ অ্যাডেড, হ্যাঁ এটা 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 কি হয়, এটা সলেবল ইন ওয়াটার বাট ইনসলেবল ইন ফেনল। এটা তুমি অ্যাড করলে তখন কি হবে, এই পার্টিকুলার কেসে দেখবে ওটা মেশালে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার ইনক্রিজ করে যাবে। মানে যখন তোমার একটা ইম্পিউরিটি অ্যাড করলে যে ইম্পিউরিটিটা একটা তো সলেবল অন্যটায় নয়, তখন কিন্তু তাদের মিউচুয়াল সলিবিলিটিটা অ্যাকচুয়ালি কমে যায়। তাই তো না, এই যেটা হচ্ছে না, মানে ইফ দ্য ইম্পিউরিটি ইজ সলেবল ইন ওয়ান লিকুইড and insoluble in other liquid, then with addition of impurity upper critical solution decrease increase করে যাচ্ছে। তার কারণটা কি হচ্ছে, এই পার্টিকুলার কেসে মিউচুয়াল সলিবিলিটি মানে তাদের যে পারস্পরিক সলিবিলিটিটা আর কি, মানে ফেনল ওয়াটারের যে সলিবিলিটিটা, মিউচুয়াল সলিবিলিটিটা ডিক্রিজ করছে বলে তোমাকে টেম্পারেচার বাড়িয়ে তাকে মিসিবল করতে হচ্ছে, সেখানে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা ইনক্রিজ করে গেল। মানে ফেনল এবং ওয়াটার তারা তো খুব দারুণভাবে মিশতে চায় সেরকম না, সেগুলো তো পার্সিয়ালি মিসিবল করছে, তারা তো কমপ্লিটলি মিসিবল করতো। এবার আরেকজন কেউ চলে এলো সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ সে যদি জলে দারুণভাবে মিশতে চায়, তাহলে জল বেসিক্যালি ইনভলভ হয়ে গেল সোডিয়াম ক্লোরাইডকে ডিজলভ করতে, তাকে হাইড্রেট করতে। তার আর ওই মানে মানে Na+ বা Cl- যেটা সোডিয়াম ক্লোরাইড থেকে পাচ্ছ, তাকে হাইড্রেট করতে জলটা এতটাই এনগেজড হয়ে গেল যে জল যে ফেনলের সাথে হাইড্রোজেন বন্ডিং করে সলেবল করবে, সেই হাইড্রোজেন বন্ডিং করার মতো আর ওয়াটার মলিকুল ফ্রি রইলই না, তাহলে জল এবং ফেনল তাদের মিউচুয়াল সলিবিলিটিটা কমে যাবে, সেই জন্য তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার ইনক্রিজ করে যাবে। আর আরেকটা কেস হচ্ছে কেস 2, ধরো আচ্ছা যদি এরকম হতো যে যাকে তুমি অ্যাড করছো তার দুটোতেই সলেবল, তাহলে ইফ দ্য ইম্পিউরিটি ইজ soluble in both the liquids, then in presence of this impurity mutual solubility increase করবে, increases and hence আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার ডিক্রিজ করবে। ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল ethanol is added in ফেনল ওয়াটার সিস্টেম, তাহলে ফেনল ওয়াটার সিস্টেমে তুমি ধরো অ্যাড করলে, ফেনল ওয়াটার সিস্টেমে ধরো তুমি ইথানল অ্যাড করছে, ইথানল জলে তো ডিজলভ করে, ফেনলও ডিজলভ করে, তার প্রেজেন্সে কি হবে না, ফেনল এবং ওয়াটার মিউচুয়াল সলিবিলিটিটা তোমার বেড়ে যাবে, বেড়ে গেলে তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা কমে যাবে। তাহলে যেটা হলো দেখবে, ধরো তোমাদের দুটো বন্ধুর মধ্যে হ্যাঁ বেশ মোটামুটি বন্ধুত্ব আছে, মানে একদম হরিহর আত্মা না, কিন্তু মোটামুটি একটা বন্ধুত্ব আছে, ঠিক আছে। দুটো ছেলে বন্ধু ধরো অ্যাজ ফর এক্সাম্পল, দুটো ছেলে বন্ধু তোমাদের, বা দুটো মেয়ে বন্ধু, হ্যাঁ দুটো ছেলে বন্ধু বা দুটো মেয়ে বন্ধু ধরো, হ্যাঁ দুটো ছেলে বন্ধুর মধ্যে খুব মানে মোটামুটি বন্ধুত্ব আছে, মানে বিশাল মাখামাখি ব্যাপারটা নয়, এবারে বন্ধুত্ব আছে। এবারে ধরো এমন হলো যে ওই দুটো বন্ধুর মাঝখানে আরেকটি বন্ধু এসে হাজির হলো, ধরো সেটা প্রেফারেবলি একটা মেয়ে বন্ধু, হ্যাঁ এবারে যেটা হচ্ছে যে ওই যে মেয়ে বন্ধুটাকে একজন বন্ধু দারুণ পছন্দ করে, আর একজন বন্ধু একদমই পছন্দ করে না। তা তোমাদের দুজনের মধ্যে মোটামুটি একটা বন্ধুত্ব ছিল, কিন্তু আরেকজন থার্ড যে পার্সন,
তাকে একজন দারুণভাবে পছন্দ করো, একজন একদম পছন্দ করো না, তাতে কি হবে আলটিমেটলি? দেবে যে ওই যে যে একটা বন্ধু তাকে একজন দারুণভাবে পছন্দ করছো, সে তার সাথে এত থাকার চেষ্টা করবে যে আরেকজন তোমার সেকেন্ড বন্ধু যেটা, সে তোমার আর পাত্তা ফাত্তা পাবে না, এবং তোমাদের মধ্যে একটা ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? তাহলে একজনের সঙ্গে যদি দারুণভাবে সলেবল হয়, তাহলে তোমাদের নিজেদের মধ্যে বন্ধুত্বটা কিন্তু চির খাবে। তোমাদের মিউচুয়াল সলিবিলিটি কমে যাবে এবং আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার বেড়ে যাবে। আর উল্টো দিকে এমন হলো যে ধরো যে দুজনের মধ্যে মোটামুটি বন্ধুত্ব আছে, কিন্তু একজন কমন বন্ধু এলো যার সাথে তোমাদের দুজনেরই দারুণ সম্পর্ক। তাতে কি হবে? তার প্রেজেন্সের জন্য হচ্ছে তোমার নিজেদের মধ্যে দেখো তোমাদের তোমাদের ইভেন তোমাদের দুজনের মধ্যেও কিন্তু বন্ধুত্বটা অনেক বেশি বেড়ে যাবে। তোমরা আরো বেশি কাছাকাছি থাকার চেষ্টা করবে। অর্থাৎ তাদের মিউচুয়াল সলিবিলিটিটা বেড়ে গেল এবং তখন আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা কমে গেল। বুঝতে পারলে যে প্রেসার বাড়ালে এবং প্রেসার কমালে কি এফেক্টটা হচ্ছে? পরিষ্কার তো? হচ্ছে? তাহলে ফেনল ওয়াটার সিস্টেমটায় তাহলে যে এফেক্ট গুলো দেখার কথা তুমি সবটা বুঝতে পারলে না পারলে না? আচ্ছা, এবারে একটা কেস ধরো যে আমি যে সিস্টেমটাকে কনসিডার করলাম সেটা ফেনল ওয়াটার সিস্টেম, তার জন্য আমি সবকিছু বললাম। এবারে কখনো কখনো যেটা হতে পারে যে তোমার মিউচুয়াল সলিবিলিটিটা অ্যাকচুয়ালি ডিক্রিজ করতে পারে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। আমার এই পার্টিকুলার কেসে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার যখন পেয়েছিলাম তখন আমি কি বলেছিলাম? যে মিউচুয়াল সলিবিলিটিটা ইনক্রিজ করে উইথ ইনক্রিজিং টেম্পারেচার। তাহলে দেয়ার আর সাম partially miscible liquids। তো আমি একটা এক্সাম্পল হিসেবে তোমায় বলতে পারি, ধরো জল তার সঙ্গে ট্রাইথাইল অ্যামিন, ধরো একটা এক্সাম্পল বলুন, জল ট্রাইথাইল অ্যামিন এরকম একটা পার্টিকুলার সিস্টেম ধরো কনসিডার করলে, দেয়ার আর সাম পার্সিয়ালি মিসিবল লিকুইডস হোয়ার mutual solubility increases with decrease in temperature। increases with decrease in temperature মানে হয়তো কি হলো, একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন লাইক ধরো হাইড্রোজেন বন্ডিং বা কোনো টাইপের অ্যাসোসিয়েশন যেগুলো লো টেম্পারেচারে ভালো হয়, তার জন্যই হচ্ছে তাদের মধ্যে তারা মিসেবল হয়েছে। হ্যাঁ, তারা যে কিছুটা মিসেবল হয়েছে কারণ তাদের মধ্যে একটা ফেভারেবল অ্যাট্রাকশনটা আছে। তো ফেভারেবল অ্যাট্রাকশন স্পেশাল কাইন্ড অফ অ্যাট্রাকশন হাইড্রোজেন বন্ডিং বা কোনো টাইপের অ্যাসোসিয়েশন ইত্যাদি, যেটা লো টেম্পারেচারে বেটার হয়। তাহলে লো টেম্পারেচার যদি বাড়ে তাহলে তাদের মিউচুয়াল সলিবিলিটিটা বাড়বে। এবার টেম্পারেচার বাড়ালে যেটা হবে সেটা হচ্ছে যে ওই যে স্পেশাল টাইপ অফ ইন্টারাকশনটা থাকছে না। স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন যদি না থাকে, যেমন হয় ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যদি তুমি কনসিডার করো, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন টেম্পারেচার বাড়ালে তো কমে যায়। তাহলে টেম্পারেচার যদি কমাও ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা বাড়বে, আর ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বাড়লে তাদের সলিবিলিটি বাড়বে। তাহলে অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন হতে পারে যে স্পেশাল কাইন্ড অফ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা হাইড্রোজেন বন্ডিং এই ধরনের যদি কিছু থাকে, তার ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে মিউচুয়াল সলিবিলিটি বাড়ার বদলে টেম্পারেচার কমালে কিন্তু মিউচুয়াল সলিবিলিটি বাড়ে। তখন তুমি কি পাবে? তখন তুমি লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার পাবে। দেন উই গেট আপার না করে লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তখন আমরা লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার পাবো। ঠিক আছে? তো তখন ছবিটা কেমন দেখতে হয়ে গেল? ধরো আমি কি কি স্পিসিস আর বলছি না, এখানে পিওর এ একটাকে নাম দিচ্ছি, এটা পিওর বি, এখানে তোমার কম্পোজিশনটা, এটা টেম্পারেচারটাকে প্লট করছো, তুমি প্রেশারটাকে ফিক্স করে দিলে তাকে ছবিটা এরকম দেখতে হবে। ঠিক আছে? এই যে করসপন্ডিং টেম্পারেচারটা সেটা হচ্ছে তোমার লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। এর ভেতরের পার্টটা হেটেরোজিনিয়াস আর বাইরের পার্টটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস।
এই ধরনের ছবি তুমি দেখতে পাবে। এবং এটা হচ্ছে একটা পার্টিকুলার প্রেসারে, এটা তুমি প্রেসার বাড়ালে সবসময় মিউচুয়াল সলিবিলিটিটা বাড়ে। মিউচুয়াল সলিবিলিটিটা বাড়লে হচ্ছে তোমার যে হেটেরোজিনিয়াস রিজিয়নটা কমবে, হোমোজিনিয়াস রিজিয়নটা বাড়বে আর কি। এক্ষেত্রে টেম্পারেচার কমিয়ে তুমি সলিউবল করছো, তো তখন আর অত টেম্পারেচার কমাতে হবে না, এখানে লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার উপরে উঠে যাবে। কম্পোজিশন, এটা পিওর এ, এটা পিওর বি, এই একটা ছবি, আর আরেকটা প্রেসারে যদি তুমি ছবিটা আঁকো এই ধরনের ছবি হলো, এটা ধরো P1 প্রেসারে, এটা P2 প্রেসারে, যেখানে P2টা গ্রেটার দ্যান P1, P2টা গ্রেটার দ্যান P1। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার প্রেসারের এফেক্ট, লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার প্রেসারের এফেক্ট তুমি দেখতে পেলে। আর ইম্পিউরিটি এফেক্টগুলো অ্যাজ ইউজুয়াল, মানে মানে তোমাকে সেটা বুঝতে হবে, মিউচুয়াল সলিবিলিটি বাড়া মানে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা হচ্ছে কমে যাওয়া, আর লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা হচ্ছে তোমার মানে বেড়ে যাওয়া আর কি, মানে নিচ থেকে উপরে উঠে যাওয়া। এটা মানে এখানে যেটা ছিল দেখো এখান থেকে সে উপরে উঠে গেল আর কি। আচ্ছা, এবারে দেখো একটা জিনিস, যে এমন সিচুয়েশন ঘটতে পারে, তুমি খেয়াল করে দেখো যে এই লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা পাচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশনের জন্য। এবার টেম্পারেচার খুব বেড়ে গেলে কি হবে, তখন তো আর এর এফেক্টটা রইলো না। এই যে তোমার যে কারণে তোমার টেম্পারেচার মানে স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশনের জন্য সলিউবল হচ্ছিল, হাইড্রোজেন বন্ডিং বা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন ইত্যাদিগুলো যখন আমার থাকছে না, তো টেম্পারেচার খুব বেড়ে গেলে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হাইড্রোজেন এগুলো ভ্যানিশ করে গেল। তারপরে কি হচ্ছে, তারপরে টেম্পারেচার বাড়ালে জাস্ট ওই এনট্রপি অফ মিক্সিং যেহেতু পজিটিভ, টেম্পারেচার বাড়ালে তাদের মিউচুয়াল সলিবিলিটি আবার বাড়বে। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে যেটা হবে যে দুটোই তুমি দেখতে পারো আর কি। যেটা হচ্ছে যে যে যারা হচ্ছে লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার দেখায় তাদের কিন্তু আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারও দেখানো উচিত। কিন্তু যেটা হয় যে মোস্ট অফ দ্য কেসে হয়তো আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার এত বেশি টেম্পারেচার, তার আগে একজন ভেপোরাইজ করে গেল, বা লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার যে টেম্পারেচার দেখানোর কথা সেটা দেখানোর আগে কেউ একজন সলিডিফাই করে গেল, তখন আর দুটো তুমি দেখতে পাবে না, কিন্তু দুটোও দেখা যেতে পারে আর কি। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যে a particular partially miscible liquid pair which shows lower critical solution temperature should show upper critical solution temperature also, but মানে should also show আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, এটা দুটোই দেখানো উচিত। কিন্তু দেখায় না কেন, মানে মোস্ট অফ দ্য কেসে দেখায় না কেন, তার কারণটা হচ্ছে এই যে যারা লোয়ারটা তোমার অর্ডিনারি টেম্পারেচারে তুমি পেলে, এবার আপারটা এত বেশি টেম্পারেচারে দেখাবে যখন তার আগেই দেখা যাচ্ছে কেউ একজন ভেপোরাইজ করে গেছে, করে আর সেটা তোমার টু কম্পোনেন্ট সিস্টেমই থাকছে না, ওয়ান কম্পোনেন্ট সিস্টেম হয়ে গেছে। বা আপারটা দেখিয়েছে নর্মাল টেম্পারেচারে, লোয়ারটা এত কম টেম্পারেচারে দেখাবে, সেখানে দেখবে জল বা আরেকজন যাচ্ছে তাদের মধ্যে কেউ একজন তোমার সলিডিফাই করে গেল, তখন সে আর দেখাতে পারছে না। কিন্তু তোমার এরকম সিচুয়েশন আছে যেখানে কিন্তু দুটোই অ্যাকচুয়ালি তোমার দেখা, যেমন অ্যাজ ফর এক্সাম্পল নিকোটিন ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আপার এবং লোয়ার দুটোই তোমার দেখায়। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি নিকোটিন ওয়াটার সিস্টেম shows both upper critical solution temperature and lower critical solution temperature। এই পার্টিকুলার কেসে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা হয় তোমার নিকোটিন ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে, মানে আসলে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখাতে পারে, কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে রুম টেম্পারেচারে ঘটতে হবে আর কি। এর ক্ষেত্রে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার 208 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আর লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা তোমার মোটামুটি ভাবে হচ্ছে 60.8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এইটা দেখো তোমার পারসেপ্টেবল, দুটোই তুমি কিন্তু মোটামুটি ভাবে বুঝতে পারছো আর কি। দেখো, এবং তখন কি হবে ছবিটা, তখন যদি তুমি টেম্পারেচার কম্পোজিশন ফেজ ডায়াগ্রামটাকে দেখো,
এদিকে তুমি হয়তো পিওর এ নিলে, এদিকে পিওর বি নিলে, কম্পোজিশন দেখছো, এক্ষেত্রে প্রেশারটা প্রথমে ফিক্স করে দিই, একটা প্রেশারে থাকে, তারপর প্রেশার বাড়ালে কি এফেক্ট হবে আমি দেখবো, এদিকে টেম্পারেচারটা আমি দেখাবো। তার ক্ষেত্রে তুমি দুটোই যদি দেখায় ছবিটা কেমন হবে, এরকম, মানে এরকম থেকে, মানে আপারটা দেখালে উপরের পার্টের ছবিটা, লোয়ারটা দেখালে নিচের পার্টের ছবিটা। তাহলে এখান থেকে তুমি দেখো এর এই উপরেরটা হচ্ছে আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, আর নিচটা হচ্ছে তোমার লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। এই ভেতরের পার্টটা হচ্ছে হেটেরোজিনিয়াস, আর বাইরের সমস্ত জায়গাটি হচ্ছে তোমার হোমোজিনিয়াস। নিচেও হচ্ছে হোমোজিনিয়াস, উপরেও তোমার হোমোজিনিয়াস। এইটা হচ্ছে নিকোটিন ওয়াটারের ফেজ ডায়াগ্রামটা। আর এখান থেকে তুমি প্রেসারের এফেক্টটা দেখো, পিওর এ, পিওর বি, কম্পোজিশন, দুটো প্রেসার কনসিডার করতে P2 গ্রেটার দেন P1, একে টেম্পারেচার প্লট করা হচ্ছে। সেটা দেখতে একটা বড় ওভাল, আর তার ভেতরে অ্যাকচুয়ালি হয়ে গেল একটা ছোট ওভাল। এইখানে হচ্ছে প্রেসারটা P2, বাইরে প্রেসারটা হচ্ছে P1, যেখানে P2টা গ্রেটার দেন P1। দেখো তোমার আপার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার তোমার কমছে, লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা বাড়ছে, মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে হেটেরোজিনিয়াস রিজিয়ন যেটা, সেটা কমছে। এবার এইভাবে পরিষ্কার বুঝতে পারবে প্রেসার যদি প্রচন্ড বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি হেটেরোজিনিয়াস রিজিয়নটা থাকবেই না, পুরোটাই হোমোজিনিয়াস হয়ে যাবে। মানে হোয়েন প্রেসার ইজ ভেরি হাই, দেন হেটেরোজিনিয়াস রিজিয়ন ভ্যানিসে। সেটা আগের ক্ষেত্রেও তাই, মানে আগের দুটো ক্ষেত্রেও তাই, প্রেসার বাড়ালে কিন্তু মিউচুয়াল সলিবিলিটি বাড়ছে, তাহলে হোমোজিনিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যাচ্ছে আর কি। হেটেরোজিনিয়াস রিজিয়নটা তার স্প্যানটা তো কমে যাচ্ছে, তার প্রেসার যদি সত্যি খুব বেশি হয়ে যায়, তাহলে হেটেরোজিনিয়াস আর থাকবেই না। তাহলে এটা নিকোটিন ওয়াটার সিস্টেমের ক্ষেত্রে তুমি এটা দেখতে পাচ্ছ। বুঝতে পারছো? হলো? তাহলে এই হচ্ছে তোমার মোটামুটিভাবে যে ফেনল ওয়াটার সিস্টেম বা পার্সিয়াল এমিসেবল লিকুইড নিয়ে যে আলোচনাগুলো করার কথা, সেই আলোচনাটা আমরা করলাম। দেখো কারো কোনো অসুবিধা আছে নাকি? দেখো তাহলে কারো কোনো অসুবিধা থাকলে বলো। দেখো কারো কোনো অসুবিধা থাকলে বলো, আমাদের আরেকটু সময় আছে, আমরা আরেকটু পাঠ হয়তো করতে পারবো। তুই বুঝতে পেরে কত সবটা? অসুবিধা নেই তো? আচ্ছা চলো। আমরা ওই নিউমেরিক্যাল প্রবলেম আমরা করব, মানে কোনো নিউমেরিক্যাল প্রবলেমই করা হয়নি, করব। তাহলে এই পার্টিকুলার জায়গা থেকে স্পেশাল কাইন্ড অফ নিউমেরিক্যাল প্রবলেম আসে, কিন্তু আমরা নিউমেরিক্যাল প্রবলেমটা না গিয়ে, নিউমেরিক্যাল প্রবলেম তো করতেই হবে আর কি, এরপর আমরা করব সব। তার আগে এক কাজ করি, যে ওই আর একটা পার্ট যেটা যেটা হচ্ছে ইমমিসিবল লিকুইডস নিয়ে যে আলোচনাটা ছিল আর কি, সেই ইমমিসিবল লিকুইডসের কাজটা একটুখানি বলে নিই। ইমমিসিবল লিকুইডটা একটুখানি, এটা পরীক্ষায় খুব কমই এসেছে, কিন্তু একবার এসেছে মানে প্রবলেম দিয়ে আর কি, সেই জন্য আমি এটাকে একটুখানি প্রথমে বলে নিই, তারপরে আবার নিউমেরিক্যাল প্রবলেমে আজকে যদি ফিরতে পারি ভালো, নাহলে পরের দিন আমরা ফিরব। আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইমমিসিবল
লিকুইডস। মানে আমি যখন বাইনারি সলিউশন নিয়ে কথাবার্তা বলছিলাম, সেখানে তো সলিউশনগুলো কমপ্লিটলি মিসিবল ছিল, আমরা পার্সিয়ালি মিসিবল বললাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার ওই যে CCl4 ওয়াটার, ক্লোরোফর্ম ওয়াটার, বেনজিন ওয়াটার, নাইট্রোবেনজিন ওয়াটার, তারা সব ইমমিসিবল লিকুইড পেয়ার। ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে এটা হচ্ছে যে যে লিকুইডস ডু নট মিক্স টু ফর্ম homogeneous solution in any composition। কোনো কম্পোজিশনই হচ্ছে তারা মিক্স করে হোমোজিনিয়াস সলিউশন তৈরি করে না। আচ্ছা, এক্সাম্পল তো জলের সঙ্গে তোমার CCl4, জলের সঙ্গে ক্লোরোফর্ম, জলের সঙ্গে এমনি বেনজিন, জলের সঙ্গে তোমার নাইট্রোবেনজিন, তাহলে এইগুলো হচ্ছে তোমার ইমমিসিবল লিকুইড পেয়ারের এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এবারে এর ক্ষেত্রে যেটা হয়, যদি ইমমিসিবল হয় তাহলে অ্যাজিভ কি, যেন লিকুইড ফেজটাও অ্যাজিভ যেন পিওরের মতো, আর ভেপার ফেজটাও হচ্ছে পিওরের মতো। তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে যে মানে তোমার যখন তোমার ভেপোরাইজ করার গল্প থাকবে, তখন মানে আমাদের এমনি কি ছিল দেখো, এমনি যেটা ছিল হচ্ছে যে ভেপার ফেজে মানে রাউস ল অনুযায়ী আর কি, যদি তারা মিসিবল হতো তাহলে তো কারো একজন প্রেজেন্সের জন্য ভেপার প্রেশারটা চেঞ্জ হতো। ঠিক আছে? কিন্তু যখন তোমার ইমমিসিবল লিকুইড তুমি কনসিডার করছো, তখন কিন্তু ধরো জল আর CCl4 নিচ্ছে, জল সে তার মতো করে ভেপোরাইজ হবে, CCl4 তার মতো করে ভেপোরাইজ হবে। মানে CCl4 এর প্রেজেন্সে জলের ভেপার প্রেশার কমবে না, বা জলের প্রেজেন্সে CCl4 এর ভেপার প্রেশার কমবে না। রাউসটাতে কি ছিল যে একজনের প্রেজেন্সে আরেকজনের ভেপার প্রেশার কমে যেতে পারে যদি সে অ্যাকচুয়ালি বাইনারি সলিউশন তৈরি করে, কিন্তু এই পার্টিকুলার কেসে সেটা হবে না। এক্ষেত্রে যেটা হবে যে তোমার তারা ইন্ডিপেন্ডেন্টলি থাকবে আর কি, তারা বিহেভ ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে যেটা হয় যে ইন দিস কেস লিকুইডস বিহেভ ইন্ডিপেন্ডেন্টলি। লিকুইডস বিহেভ ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, সেই জন্য যেটা হবে যে ভেপার প্রেশার will be the sum of vapor pressure of the individual pure liquids। individual পিওর লিকুইড। মানে তুমি খেয়াল করে দেখো যে নর্মালি বাইনারি সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেশার যখন ক্যালকুলেট করেছিলে, পি সমান ধরো PA প্লাস পিবি বলেছিলে, কিন্তু সেই পিএটা হচ্ছে এক্স এ পিএ স্টার, বা পিবিটা হচ্ছে এক্স বি পিবি স্টার, রাউস ওবে করছে, মানে ভেপার ফেজটা আইডিয়ালি বিহেভ করছে, সেটা কোনো অসুবিধা নেই। সেখানে ডাল্টন ল পার্সিয়াল প্রেশার অনুযায়ী টোটাল ভেপার প্রেশারটা হচ্ছে গ্যাস ফেজে যারা যারা আছে তাদের ভেপার প্রেশারের যোগফল হয়ে যাবে, পি সমান PA প্লাস পিবি হয়ে যাবে। কিন্তু পিএটা ছিল কি এক্স ইন্টু পিএ স্টার, বা পিবিতে ছিল কত এক্স বি ইন্টু পিবি স্টার, কিন্তু এই পার্টিকুলার কেসে পিটা হয়ে যাবে একদম সরাসরি পিএ স্টার প্লাস পিবি স্টার। এটা আমি লিখছি যে ভেপার প্রেশার উইল বি দ্য সাম অফ দ্য ভেপার প্রেশার অফ দ্য ইন্ডিভিজুয়াল পিওর লিকুইডস। ঠিক আছে? এইটা তার মানে কি দাঁড়াচ্ছে যে পিটাকে তুমি লিখতে পারছো, দেখো নর্মালি আমরা কি লিখতাম, পি সমান PA প্লাস পিবি লিখতাম, এখন সরাসরি হচ্ছে এটা পিএ স্টার পিবি স্টার তুমি লিখতে পারবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, এটা তো একটা ইকুয়েশন ধরো তুমি নাম দিলে। আচ্ছা, এবারে দেখো যে আচ্ছা এখানে ভেপারটা আইডিয়ালি বিহেভ করছে, সেটা তো খুব স্বাভাবিক, যেটা আমি ধরেই নিয়েছি আর কি। ধরে নাও যে Na and let Na and Nb are the number of moles of
component A and B respectively in vapor phase. তাহলে দেন খেয়াল করে দেখো, এই যে পি এর স্টারটা তুমি কি লিখবে না, তার মোল ফ্র্যাকশন, ভেপার ফেজে মোল ফ্র্যাকশন কিন্তু টোটাল ভেপার প্রেসার দিয়ে লিখতে হবে। সেটা তাহলে ভেপার ফেজে মোল ফ্র্যাকশনটা কত হবে না, এন এর নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস ইন্টু টোটাল প্রেসার, এটা তোমায় লিখতে হলো। আর ঠিক একই রকম ভাবে পিবি স্টারটা তুমি লিখবে ওয়াইবি ইন্টু পি, যেটা হচ্ছে এনবি বাই এন এর প্লাস এনবি ইন্টু পি, এরকম ভাবে তুমি লিখবে। এটা 2 নম্বর ইকুয়েশন, এটা তোমার 3 নম্বর ইকুয়েশন, এইটা ঠিক আছে। এবং খেয়াল করে দেখো যে যদি তুমি এই রেশিওটাকে নিতে, মানে পি স্টার বাই পিবি স্টার নিতে ফ্রম ইকুয়েশন 1 and 2, ফ্রম ইকুয়েশনস 1 and 2 দেখো কি পাচ্ছ না, পি স্টার বাই পিবি স্টার সেটা বেসিক্যালি যাদের করসপন্ডিং মোল ফ্র্যাকশন তার রেশিওর সঙ্গে সমান, জাস্ট সিম্পলি হয়ে যাচ্ছে এন এ বাই এনবি, এটা তুমি পেয়ে গেলে। এইটা আচ্ছা, এবারে তুমি এক কাজ করো যে যদি তুমি মানে যেটা কথা হচ্ছে যে যেহেতু পি স্টার পিবি স্টারটা ফিক্সড, তাহলে এন এ বাই এনবি কিন্তু তোমার ফিক্সড হয়ে যাচ্ছে, মানে একটা পার্টিকুলার টেম্পারেচারে, হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার একটা ফিক্সড হয়ে যাচ্ছে, এটা ফিক্সড ভ্যালু, ফিক্সড অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। কারণ পিওর অবস্থায় এ এবং বি এর যে ভেপার প্রেসার সেটা কিন্তু ফিক্সড, তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার এন এ বাই এনবি সেটা কিন্তু তোমার ফিক্সড হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এবারে এক কাজ করো যে এই যে এই এন এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ এ, সেইটা যদি তোমার এর পরিমাণ তাকে তার মোলার মাস দিয়ে ভাগ করো, তাহলে এন এটা হচ্ছে ডব্লিউ এ বাই এম এ তুমি লিখতে পারো, আর এন বিটা হচ্ছে ডব্লিউ বাই এম বি তুমি লিখতে পারো, যেখানে এম এ and এম বি আর দ্য মোলার মাস বা মলিকুলার ওয়েট, mass of A and B respectively, আর WA and WB are the amount মানে একটা নাম্বার অফ মোলস না আর কি, মানে ওয়েট আর কি, আর দ্য ওয়েট বা মাস যাই বলো না কেন, আর দ্য মাস অফ A and B respectively কোথায় না ইন দ্য গ্যাস ফেজ। কারণ আমি খেয়াল করে দেখো এখানে এন এ আর এনবি যেটা লিখেছিলাম সেটা কিন্তু গ্যাস ফেজে এর নাম্বার অফ মোলস আর বি এর নাম্বার অফ মোলস ছিল, সেইটাকে যখন তুমি ডব্লিউ বাই এম এ বা ডব্লিউ বি বাই এম বি করছো, তাহলে গ্যাস ফেজে এর পরিমাণটা ডিভাইডেড বাই তার মোলার মাস, আর এটা গ্যাস ফেজে বি এর পরিমাণটা ডিভাইডেড বাই তার মোলার মাস, এটা হলো। সেটাকে তুমি লেখো এইরকম ভাবে ডব্লিউ এ বাই ডব্লিউ বি ইন্টু এম বি বাই এম এ, এইটা, বা অর এক কাজ করো তুমি এটা ডব্লিউ এ বাই ডব্লিউ বি যেটা সেটা তুমি লিখে ফেলছো কত না, পি এ স্টার বাই পিবি স্টার ইন্টু ডব্লিউ এ বাই ডব্লিউ এম এ বাই এম বি। আচ্ছা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা খুব কাজের ইকুয়েশন। মানে কাজের ইকুয়েশন কি, ধরো তুমি যদি লেটসে মানে ধরো কি বলবো, ধরো এই যে গ্যাস ফেজে কতটা যাবে, হ্যাঁ, মানে এর পরিমাণ ডিভাইডেড বাই বি এর পরিমাণ, এই যে রেশিওটা সেটা নির্ভর করছে কিরকম ভাবে, দেখো এ আর বি তাদের মোলার মাসের উপর নির্ভর করছে এবং তার সঙ্গে সঙ্গে কিসের উপর নির্ভর করছে, তা তাদের যে পিওর অবস্থায় যে ভেপার প্রেসারটা তার উপরে নির্ভর করছে। হ্যাঁ, আচ্ছা তোমরা স্টিম ডিস্টিলেশনের নাম শুনেছো, স্টিম ডিস্টিলেশন, এইটা বেসিক্যালি তোমার মানে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এই ইকুয়েশনটা,
important for স্টিম ডিস্টিলেশন। ধরো কি হলো যে তোমার কোন একটা পার্টিকুলার লিকুইড নিয়েছো বা কখনো কখনো সলিড নিয়েছো যেটা ইমমিসিবল, জলের সঙ্গে ইমমিসিবল, ঠিক আছে? এবারে তুমি এক কাজ করো, সেটাকে তুমি এটাকে সেপারেট করতে পারছো অন্য কোনো একটা নন ভোলাটাইল ইম্পিউরিটির সঙ্গে সেই স্টিম ডিস্টিলেশনটাকে ব্যবহার করে। তা সেইটা আমি একটুখানি বলে নিই যে স্টিম ডিস্টিলেশন জিনিসটা কি। যে হোয়েন এ লিকুইড, মানে প্রেফারেবল লিকুইড আর কি, হোয়েন এ লিকুইড, সামটাইমস সেটা সলিডও হতে পারে, ইজ ইমমিসিবল ইন ওয়াটার, water, then it can be separated from other non-volatile impurity non-volatile মানে হচ্ছে হায়ার বয়লিং পয়েন্ট by steam distillation. আর এবং এই যে মেথডটা, হ্যাঁ, এটা হচ্ছে ইউজফুল যখন ইমমিসিবল লিকুইডটা হায়ার বয়লিং পয়েন্ট থাকছে এবং তাদের মানে মানে বেসিক্যালি কি হয়, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে যে এমনিতে দেখো, এমনিতে তুমি কি করতে পারো যে ওই যেটা আমি ডিস্টিলেশনের ক্ষেত্রে করি আর কি, ডিস্টিলেশনের ক্ষেত্রে অনেক সময় কি করতে পারো তুমি, যে সেপারেট করার জন্য তুমি টেম্পারেচারটা বাড়ালে, টেম্পারেচার বাড়ালে যেটা মোর ভোলাটাইল সে তোমার ভেপার ফেজে চলে গেল, সেই রকম করে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তুমি তাদেরকে আলাদা করতে পারো। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে কি, যদি কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্স আছে, মানে ধরো আমি এই একটা নন ভোলাটাইল যে স্পিসিসটা তুমি নিচ্ছ যার বয়লিং পয়েন্ট বেশি, তো সেই জন্য তোমাকে এখানে এই ভেপোরাইজ করে পাঠাতে গেলে তোমাকে কি হচ্ছে টেম্পারেচার অনেকটা বাড়াতে হবে। আর ওই টেম্পারেচারে ধরো সে ডিকম্পোজ করে গেল, তখন কি হচ্ছে নর্মাল যে ডিস্টিলেশন টেকনিক যেটা, এটা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টেকনিকটা কাজ করবে না, তখন তোমাকে স্টিম ডিস্টিলেশনটা করতে হবে। তাহলে এটা আমি লিখে দিই, এটা স্টিম ডিস্টিলেশন লোকে কেন করবে, যে দিস টেকনিক বা স্টিম ডিস্টিলেশন যেটা আর কি, টেকনিক ইজ ইম্পর্টেন্ট বা ইউজফুল আর কি, when the immiscible liquid has higher boiling point and hence there is a chance of decomposition. Hence there is a high possibility of decomposition. তখন আমি কি করব, যে এই লিকুইডগুলোকে আমি জলের সঙ্গে মেশাবো, তারপরে হিট করব, ঠিক আছে? তাহলে কি করব তখন, তাহলে when such liquid is mixed with water, and heated, তখন হচ্ছে there is a temperature when total vapor pressure become equal to, when total vapor pressure becomes equal to the atmospheric pressure,
atmospheric pressure, and then the mixture boils. Boils. আচ্ছা, এই বয়লিং পয়েন্টটা হচ্ছে লেস দ্যান দ্য বয়লিং পয়েন্টস অফ বোথ দ্য লিকুইডস। দিস boiling point is less than the boiling point of both the liquids. আচ্ছা, তোমরা দেখো না, যখন ভেপার প্রেসারের রেসপেক্টে বয়লিং পয়েন্টটাকে দেখেছিলে, তখন কি হয়? যখন ভেপার প্রেসারটা তোমার এক্সটার্নাল প্রেসারের সঙ্গে সমান হবে তখন তো বয়েল করে। হ্যাঁ, এইটা। এবারে এখানে কি হচ্ছে, এখানে যে দুটো কম্পোনেন্ট তুমি নিয়েছো এ আর বি, এ আর বি তো ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করছে, কিন্তু ভেপার প্রেসারটা কি হয়ে যাচ্ছে, এ আর বি এর ভেপার প্রেসারের যোগফল হয়ে যাচ্ছে। সার্টেনলি এ আর বি এর যে কম্বাইন্ড ভেপার প্রেসারটা, মানে ইন্ডিভিজুয়ালি যে এ এর ভেপার প্রেসার বা ইন্ডিভিজুয়ালি যে বি এর ভেপার প্রেসার তার থেকে বেশি। তাহলে এ তার শুধুমাত্র সে যদি থাকতো, তার ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সমান হতে গেলে তোমাকে যতখানি টেম্পারেচার বাড়াতে হতো, বা শুধু বি যদি থাকতো, তার টেম্পারেচারটা ভেপার প্রেসারের সঙ্গে সমান হতে গেলে তোমাকে যতখানি টেম্পারেচার বাড়াতে হতো আর কি। হ্যাঁ, যখন দুজন একসাথে থাকবে তার ক্ষেত্রে অনেক কম টেম্পারেচারই হচ্ছে, দুজনের যোগফল যেহেতু টোটাল ভেপার প্রেসারটা, সেই ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হয়ে যাবে, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে, তার মানে দেখো, যে তোমার অ্যাকচুয়ালি ডিস্টিল করে তাকে বাইরে আনার চেষ্টা করবে তুমি মনে করছো, হ্যাঁ, যেটা আগে ছিল যে নর্মালি যদি সে থাকতো তাহলে তার করসপন্ডিং বয়লিং পয়েন্টটা অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি টেম্পারেচার বাড়ালে তবেই হচ্ছে ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হতো। এখন কিন্তু তার থেকে অনেক কম টেম্পারেচারেই কিন্তু টোটাল ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ সে বয়েল করে যাচ্ছে। তাহলে দিস বয়লিং পয়েন্ট ইজ লেস দ্যান দ্য বয়লিং পয়েন্ট অফ বোথ দ্য লিকুইড। তার মানে যার ক্ষেত্রে বয়লিং পয়েন্ট বেশি বলে টেম্পারেচার বাড়ালে তার ডিকম্পোজ করে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কমে গেল। কনসিকুয়েন্টলি কি হলো? Consequently, possibility of decomposition রিডিউস করে যাচ্ছে। ডিকম্পোজিশন রিডিউসেস এটা। তাহলে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে তুমি যদি ভেপোরাইজ করো তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু সে ডিস্টিল করে চলে যেতে পারবে। ধরো একটা এক্সাম্পল বলছি, একটা এক্সাম্পল ধরো আমি আয়োডোবেনজিন নিলাম। আয়োডোবেনজিন তার নর্মাল যে বয়লিং পয়েন্টটা সেটা হচ্ছে তোমার 180 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা। আচ্ছা, এবারে জল যখন তুমি নিচ্ছ, জলের যে নর্মাল বয়লিং পয়েন্ট সেটা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এদের মিক্সারটা বয়েলস অ্যাট অনলি 98 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, এটা হচ্ছে যে তোমার এই ইন্ডিভিজুয়ালি জল বা ইন্ডিভিজুয়াল আয়োডোবেনজিন যে টেম্পারেচারে বয়েল করার কথা, তার মিক্সারটা হচ্ছে কি হচ্ছে না, অনেক তোমার কম টেম্পারেচারে হচ্ছে বয়েল করে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখা যায় যে এই পার্টিকুলার টেম্পারেচারে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার, সেটা পিওর অবস্থায় সেটা হচ্ছে 712 মিলিমিটার এইচজি, আর আয়োডোবেনজিন তার ভেপার প্রেশারটা হচ্ছে 48 মিলিমিটার এইচজি। দেখো, যেহেতু আমি বয়লিং পয়েন্টে দেখছি, অ্যাট দ্য বয়লিং পয়েন্ট দেখছি, তার টোটাল ভেপার প্রেশারটা কিন্তু 760 মিলিমিটার এইচজি, আর টোটাল ভেপার প্রেশার 760 হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশারের সঙ্গে সমান হতে হবে। এটা তুমি খেয়াল রাখবে যে পার্শিয়াল প্রেশার অফ ওয়াটার আর পার্শিয়াল প্রেশার অফ আয়োডোবেনজিন এটা কিন্তু 760 টর বা 760 মিলিমিটার এইচজি কিন্তু হতে হবে, কারণ আমি বয়লিং পয়েন্টে যা সেটা ভাবছি বলে এইটা। ঠিক আছে। আচ্ছা, এবারে মোলার মাস ফর ওয়াটার তুমি 18 জানো, 18 গ্রাম পার মোল। আর মোলার মাস অফ আয়োডোবেনজিন
সেটা হয় হচ্ছে 204 গ্রাম পার মোল। এইটা তাহলে তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, যে ওই যে ফর্মুলাটা আমি লিখেছিলে, ভেপার ফেজে আয়োডোবেঞ্জের পরিমাণ বাই ভেপার ফেজে জলের পরিমাণটা, এই যে ফর্মুলাটা আমি ব্যবহার করেছি এখানে, এই তো ডব্লিউ এই বাই ডব্লিউ বি, হ্যাঁ, পি এ স্টার বাই পিবি স্টার ইন্টু এম এ বাই এম বি। তাহলে উপরে আয়োডোবেঞ্জিনে সব কিছু থাকবে। আয়োডোবেঞ্জিনের জন্য তোমার এটা 48 মিলিমিটার এইচজি, নিচে হলো তোমার 712 মিলিমিটার এইচজি, আর মোলার মাসটা হচ্ছে এর 204 গ্রাম পার মোল, এক্ষেত্রে হচ্ছে 18 গ্রাম পার মোল। এইটা এই রেশিওটা হয়ে যাচ্ছে কত তোমার 0.764 হচ্ছে এই রেশিওটা। ঠিক আছে, তুমি এটা পেয়ে গেলে। তাহলে যেটা হচ্ছে ভেপার ফেজে আয়োডোবেঞ্জিনের পরিমাণ এবং জলের পরিমাণে যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে 0.74764 হয়ে যাচ্ছে। মানে তুমি দেখো, মানে পার্সেন্টেজ ক্যালকুলেট করলে যে জল আর আয়োডোবেঞ্জিন মানে অনেকটা কাছাকাছি, মানে কিন্তু ভেপার প্রেশার দেখো, তুমি খেয়াল করে দেখো যে এমনিতে কি হতো, এমনিতে জল হচ্ছে তার বয়লিং পয়েন্টটা হচ্ছে অনেক কম, তারপর এমনিতে যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন তুমি করতে, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করলে কি আয়োডোবেঞ্জিন ভেপার ফেজে প্রায় যেতই না, পুরোটাই প্রায় জল যেত, কারণ জলের বয়লিং পয়েন্ট অনেক কম, জল অনেক বেশি ভোলাটাইল দ্যান আয়োডোবেঞ্জিন। কিন্তু এক্ষেত্রে এই স্টিম ডিস্টিলেশন বা ইমমিসিবল, তার ইমমিসিবল লিকুইড পেয়ার হয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, এবং তাদের ক্ষেত্রে হচ্ছে ওই এর যেটা আয়োডোবেঞ্জিনের মলিকুলার ওয়েটটা কিন্তু অনেকটা বেশি দ্যান দ্য ওয়াটার। সেই জন্যে মানে যদিও তোমার ভেপার প্রেশারটা তোমার জলের ক্ষেত্রে অনেক বেশি দ্যান দ্য আয়োডোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন ভেপার প্রেশার অনেক কম, বা পিওর অবস্থায় বয়লিং পয়েন্ট অফ আয়োডোবেঞ্জিন অনেক বেশি দ্যান দ্য ওয়াটার, কিন্তু এই যেহেতু আয়োডোবেঞ্জিনের মোলার মাসটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে আয়োডোবেঞ্জিন এমনিতে যতটুকু আয়োডোবেঞ্জিন ভেপার ফেজে যাওয়ার কথা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ আয়োডোবেঞ্জিন কিন্তু তোমার ভেপার ফেজে চলে যেতে পারছে। ঠিক আছে, যে ব্যাপার মানে তুমি যদি এখানে পার্সেন্টেজ অফ ধরো, পার্সেন্টেজ অফ আয়োডোবেঞ্জিন ইন ভেপার ফেজ করো, মানে এমনি আবার বলছি যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করতে না, তাহলে কিন্তু জলই চলে যেত, আয়োডোবেঞ্জিন প্রায় যেত না, কারণ জলের বয়লিং পয়েন্ট অনেক কম, তার ভেপার প্রেশার অনেক অনেক বেশি। কিন্তু এই স্টিম ডিস্টিলেশন করার জন্য কতটা সুবিধা হয়ে গেল দেখো, এই ওয়েট পার্সেন্টেজটা এইটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 0.764, এইটা ইন্টু 100%, এইটা এটা করে দেখবে বেশ যথেষ্ট বেশি আর কি। হ্যাঁ, যেটা প্রায় হওয়ার কথা ছিল না সেটা তোমার অনেকটাই হয়ে যাচ্ছে, মানে কি বলবো, মানে 40%-এর কাছাকাছি, হয়তো 35%-এর কাছাকাছি একটা কিছু হয়ে যাবে, করে দেখবে এটা যেটা হবে হবে। এই হচ্ছে তোমার বেসিক্যালি ইমমিসিবল লিকুইডের জাস্ট গল্পটা। ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি এইটুকু জিনিসই লাগে। ইমমিসিবল লিকুইডের ক্ষেত্রে একটা মূল ব্যাপার যেটা হচ্ছে দুটো লিকুইড তারা একদমই ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করবে। ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করার জন্য তোমার ওই জাস্ট ফার্স্ট যে পার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিটা হচ্ছে পি স্টার প্লাস পিবি স্টার। এবার সেইখান থেকে তুমি জাস্ট পি স্টার পিবি স্টারের রেশিও যদি করো, সেখানে তাদের ভেপার ফেজে মোল ফ্র্যাকশনের রেশিওর সঙ্গে সমান হবে, অর্থাৎ ভেপার ফেজে তাদেরকে নাম্বার অফ মোলসের সঙ্গে সমান হবে, সেখানে তাদের ওয়েট ডিভাইডেড বা মোলার মাস ইত্যাদি যদি করে এই একটা ইকুয়েশন পাচ্ছ। তাহলে এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে ফর স্টিম ডিস্টিলেশন। তাহলে স্টিম ডিস্টিলেশন টেকনিকটা কেন তুমি ব্যবহার করছো না, এমনি ডিস্টিলেশন যদি করো তাহলে পার্টিকুলারলি যাদের যে সমস্ত স্পিসিস যাদের ধরো তারা মানে জলের রেসপেক্টে লেস ভোলাটাইল বা যাদের বয়লিং পয়েন্ট খুব বেশি, তাদেরকে স্টিম ডিস্টিল করে যা ভেপার ফেজে তুমি সহজে নিয়ে যেতে পারবে না, প্লাস বয়লিং পয়েন্ট পর্যন্ত বেশি হয়ে যায়, যেন টেম্পারেচার বাড়লে তাদের ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তাই এই পার্টিকুলার কেসে হচ্ছে তুমি জল অ্যাড করে সেই মতো করে জল মানে মানে যে পিসিসটা স্টিম ডিস্টিল তুমি করতে চাইবে তার সে জলের সঙ্গে ইমমিসিবল হতে হবে। তো ইমমিসিবল যদি হয় তাহলে সেটাকে ব্যবহার করে এইভাবে এই টেকনিকটাকে ব্যবহার কাজে লাগিয়ে তুমি স্টিম ডিস্টিলেশনটাকে করতে পারছো আর কি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। দেখো কারো কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো পুরো জিনিসটা? ঠিক আছে, আচ্ছা এইখানে একটা প্রবলেম পরীক্ষায় পড়েছিল, সেই প্রবলেমটা আমাদের বইয়ে করে দেওয়া আছে, আমি প্রবলেমটাকে লিখে দিচ্ছি। এই প্রবলেমটা একটু বাড়িতে কষে নেবে, যে হোয়েন এ মিক্সচার অফ নাইট্রোবেনজিন
মিক্সচার অফ নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনও জলের সঙ্গে ইমমেসিবল, নাইট্রোবেনজিন যার মলিকুলার ওয়েট হচ্ছে 123, এইটা, অ্যান্ড ওয়াটার ইজ ডিস্টিলড, জল মিশিয়ে ডিস্টিল মানে স্টিম ডিস্টিলেশন, ডিস্টিল, it boils at 99.2 degree centigrade under 1 atmosphere pressure. At 1 atmosphere pressure. What is the composition of distillate? Composition of distillate. Given vapor pressure of pure water, সেটা হচ্ছে তোমার 739 মিলিমিটার এইচ। একটা খেয়াল রাখবে যে টোটালটা হচ্ছে 760 মিলিমিটার এইচজি হবে, তাহলে আমি জলটা বলে দিলাম মানে অটোমেটিক্যালি নাইট্রোবেনজিনটা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে গিভেন বি স্টার ফর ওয়াটার হচ্ছে 739 মিলিমিটার এইচজি অ্যাট 99.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমার বলে দেওয়া আছে, এটা তুমি একটু বাড়িতে করো। তোমাকে জাস্ট মানে এটা ডিস্টিল করা হচ্ছে, তাহলে কম্পোজিশন অফ দ্য ডিস্টিলেট তোমাকে ব্যবহার করতে, মানে অর্থাৎ যে পার্টটা ডিস্টিল করে চলে গেল, যেটা আগের প্রবলেমটা যেমন করে করলাম এক্সাক্টলি একই রকম, ওয়েট পার্সেন্টেজ অফ নাইট্রোবেনজিন তুমি বের করবে। আর যেক্ষেত্রে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে এই ওয়েট পার্সেন্টেজ অফ নাইট্রোবেনজিন, এইটা সেটা হবে হচ্ছে 15.9%। দিস শুড বি দ্য অ্যান্সার। তো এটা একটু বাড়িতে কোশ্চেন, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখানে এবারে শেষ করে দিচ্ছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আমাদের লাস্ট যে টপিকটা, সেই লাস্ট টপিকটা এবার আমরা চলে যাচ্ছি। লাস্ট টপিকে হচ্ছে তোমার ইউটেকটিক মিক্সচার নিয়ে জাস্ট কথাবার্তা বলা, আর একটা 3 কম্পোনেন্ট মিক্সচার নিয়ে একটু কথাবার্তা বলতে বলেছে, সেটা জাস্ট ওই শেষে আধ ঘন্টা সময় লাগে, সেটা আমি একদম শেষে বলবো। 3 কম্পোনেন্ট সিস্টেমটা এখন 2 কম্পোনেন্ট সিস্টেমের মধ্যে আমরা চলছি আর কি। নেক্সট ক্লাসে আমরা যেটা করব, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম বা সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম, আর ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ যেক্ষেত্রে অ্যাকচুয়ালি তোমাকে ইউটেকটিক সিস্টেম নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বা ইউটেকটিক মিক্সচার নিয়ে একটু তোমাকে কথাবার্তা বলতে হবে। মানে প্রথমে আমি জাস্ট ওই লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম কনসিডার করলাম বাইনারি সলিউশনের কনটেক্সটে, তারপর লিকুইড ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা বলেছে। সেই লিকুইড ইকুইলিব্রিয়াম যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার এই পার্শিয়ালি মিসেবল লিকুইড, ইমমিসেবল লিকুইড দুজনের ক্ষেত্রে আমি ব্যবহার করলাম। বা তুমি এর আগে যে নাস ডিস্ট্রিবিউশন লটাকে বলেছো বা সলভেন্ট এক্সট্রাকশনের কথা বলেছো, সেখানেও অ্যাকচুয়ালি লিকুইড ইকুইলিব্রিয়াম নিয়ে কথাবার্তা হয়েছে। আর লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে সলিড লিকুইড ফেজ ইকুইলিব্রিয়াম, সেইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। এইটা তোমার ইম্পর্টেন্ট জিনিসটা একটা ক্লাসেই বলা হয়ে যাবে, কিন্তু আমি একটু 2টো ক্লাস ব্যবহার করবো, কিছু অ্যাডভান্স জিনিসপত্র একটুখানি বলে রাখবো আর কি। কিন্তু পরীক্ষার যে জিনিসগুলো পড়ে সেটা একটা ক্লাসেই মোটামুটিভাবে হয়ে যাবে আর কি। তাহলে এইটা আমি 2টো ক্লাস দেবো। আর আর একটা হচ্ছে ওই 3 কম্পোনেন্ট সিস্টেম, হ্যাঁ, ওইটা হয়তো তোমার মানে হয়তো নেক্সট দিন মানে 2টো ক্লাসের মধ্যে সেটাকে বলে নেয়, যে ওক্ষেত্রে শুধু ওই কেমন করে ট্রায়াঙ্গুলার প্লট বলে একটা জিনিস আছে, কি করে আঁকতে হয় আর কি, সেই জিনিসটাই জাস্ট ফোকাস করা, আর কিছু না, আমরা বলে নেবো। তাহলে তোমাদের পরীক্ষার কোনো ডেট দিয়েছে এখন? কোনো ডেট দিয়েছে কাদেরও? যতক্ষণ পড়ছো তাদের মধ্যে কাদেরও কোনো পরীক্ষার ডেট দিয়েছে? না স্যার, দেয়নি এখন। ঠিক আছে, রেজাল্ট ডেট দিয়েছে কালকে রেজাল্ট বেরোবে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাহ, ফার্স্ট সেমের রেজাল্ট বেরোক। তার মানে মানে পরীক্ষা তো আমি সম্ভবত শুনলাম যে জুনের কত 27 তারিখ না কবে দিয়েছে হচ্ছে 6 সেমিস্টারের পরীক্ষার ডেট দিকে, তাই তো ক্যালকাটায়? হ্যাঁ স্যার। তার মানে তোমাদের কোনো রকম ভাবেই হচ্ছে আরো তো মানে জুলাই মাসের আগে কোনোভাবেই পরীক্ষা হচ্ছে না। তাহলে আমরা মোটামুটি সময় যেভাবে পাচ্ছি সেই মতো করে হয়ে যাবে। আমরা এই সপ্তাহ থেকে আর কি, হ্যাঁ, এই সপ্তাহ থেকে আমি সলিড স্টেটটাকে শুরু করব।
হ্যাঁ, সলিড স্টেটে মানে এই সপ্তাহে আমি তোমার টাইম বলে দিচ্ছি আর কি। এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে, আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি সলিড স্টেট পরের সেমিস্টারে আছে। কিন্তু আমি বলবো যে সবাই ক্লাসটা করে নাও আর কি। আমাদের ফেজ ইকুইলিব্রিয়াম যেমন চলছে ওই তো 2 বা 3টে ক্লাসে আমাদের এটা হয়ে যাবে। আর এবার কোয়ান্টাম পার্টটা হয়তো আর 2-1টা ক্লাস একটু হয়তো বেশি লাগবে। হ্যাঁ, সেটা অ্যাজ ইউজুয়াল যেমন চলছে, মানে ওটা আয়ত্তের মধ্যে আছে। গতবার আমি একবার পড়িয়েও ছিলাম, এটা সেকেন্ড টাইম পড়ানো হচ্ছে। ওটা ঠিক আছে, মানে ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা যে কোনো দিনই শেষ করে দেওয়া যায় এটা। আর সলিড স্টেটটা আমরা এবার আস্তে আস্তে শুরু করে দিই, এবং যারা আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি তারা ওই খান পাঁচেক ক্লাস লাগে সলিডের অ্যাট মোস্ট আর কি। 4টে ক্লাসই বলে দেওয়া যায় যে সিলেবাসে আছে। হ্যাঁ, একটু ডিটেলে বলতে গেলে হচ্ছে মানে 4টে ক্লাস কেন, 3টে ক্লাসই রাদার বলে দেওয়া যায় সিলেবাসে যেটা আছে। কিন্তু সেটা আমি টেনে টেনে 5টা ক্লাস নিয়ে যাব, কারণ ওই নেট বা গেটে মানে বিএসসি সিলেবাস তো হয়েই গেল বা জ্যামের সিলেবাস তো হয়েই গেল, কিন্তু নেট বা গেটের সিলেবাসটা যদি কভার করতে হয় তাহলে 1টা 2টো ক্লাস একটু এক্সট্রা বলে দেওয়া। বা ইনঅর্গানিকের যে জিনিসগুলো তুমি পড়ো আর কি, ডিফেক্টস ইন সলিডস, হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার, হ্যানা তেনা ইত্যাদি আর কি, যেগুলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে নেই তোমাদের বা অত কিছু জানার দরকার নেই, সেগুলোকেও যদি আমি ইনক্লুড করে বলি ম্যাক্সিমাম তোমার 5টা ক্লাস থাকবে, সেটা যে কোনো দিনই বলে দেওয়া যাবে। ওই জন্য ওই এত তাড়াতাড়ি মানে ইয়ে করে মানে যে মানে শেষ হচ্ছে না বা হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা ওই পরীক্ষার ডেটটা এখনো দেয়নি, পরীক্ষার ডেট তো ঘোষণা করার পরেও আমরা 15 দিন মতো সময় পাবো। কিন্তু ঠিক আছে, আমরা নেক্সট 15 দিনের মধ্যেই দেখবে ব্যাপারটাকে গুটিয়ে ফেলেছি আর কি। হ্যাঁ, 15 দিনের মধ্যেই দেবে ফেজ ইকুইলিব্রিয়ামটা শেষ হয়ে যাবে, কোয়ান্টামের দেবে অপারেটর অ্যালজেব্রা প্রায় শেষ হয়ে গেছে, পোস্টলেট 3 পর্যন্ত আমরা বলেই দিয়েছি, তো পোস্টলেট 4-5 জাস্ট বলে দেওয়া। আর অ্যাপ্লিকেশন হিসেবে শুধু তো পার্টিকুলার না বক্স প্রবলেমটা তোমাদের আছে। হ্যাঁ, তো এটাকে বলে দেওয়া, ওগুলো একদমই ওখানে 4টে, দুটো 4টে 5টা ক্লাস হয়তো তোমার লাগলো আর। সেগুলো আমরা প্রত্যেকটা ক্লাস, আমি কিছু ক্লাস অফ টপ করেছি আর কি, সেই ক্লাসগুলো অফ টপ না করলে তোমার আগামী দিন 15-এর মধ্যে দেখবে সিলেবাসটা আয়ত্তের মধ্যে থেকে যাচ্ছে। আর সলিড স্টেটটা একটা আলাদা ক্লাস হিসেবে আমি ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই সেমিস্টারে লাগবে, আর আদার দ্যান ক্যালকাটাদের পরের সেমিস্টারে লাগবে। কিন্তু আমি এই যে করাবো, এইটা করাচ্ছি মানে কিন্তু আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরের সেমিস্টারে আমি কিন্তু সলিড স্টেটটা আর করাবো না। মানে আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যারা আছো তারা ভালো করে শুনে নাও, যে আমি এই যে সলিডটাকে করাবো সেটা তোমার 4th সেমিস্টারের শেষে, আর 5th সেমিস্টারের অ্যাজ ইফ যেন, আর 5th সেমিস্টার শুরু হতে আর তো খুব বেশি বাকি নেই, এমন একটা সময় করলাম যেন এই গরম গরম ব্যাপারটা তখন 5th সেমিস্টারে থেকে যায়। 5th সেমিস্টারে উঠে আমি কিন্তু আর সলিড স্টেটটাকে করাবো না। ঠিক আছে, সেই জন্য এটা তুমি ভালো করে দখলে রেখে দেবে। কোয়ান্টামটার ক্ষেত্রে একটা অসুবিধা হয়েছিল, কোয়ান্টামটা ক্যালকাটায় এই সেমিস্টারে আছে, আদার দ্যান ক্যালকাটায় গত সেমিস্টারে হয়ে গেছে। গত সেমিস্টারে যখন পড়ানো হলো তোমরা অতটা সিরিয়াসলি ব্যাপারটাকে নিলে না, সেখানে আমাকে আরেকবার করাতে হচ্ছে। কিন্তু সব জিনিসই দুবার করে করানো সম্ভব নয়। ধরো থার্মোডাইনামিক্স আদার দ্যান ক্যালকাটায় ফার্স্ট সেমিস্টারে হয়, ক্যালকাটায় হচ্ছে তোমার 3rd সেমিস্টারে হয়, তাহলে আমি ফার্স্ট সেমিস্টারও থার্মোডাইনামিক্স পড়ালাম, সেকেন্ড সেমিস্টারও আবার থার্মোডাইনামিক্স পড়ালাম। কোয়ান্টাম মেকানিক্স 3rd সেমিস্টার আদার দ্যান ক্যালকাটা, তোমাদের হচ্ছে 4th সেমিস্টারে, তো কোয়ান্টাম আমি দুবার করে পড়াচ্ছি। সব জিনিস দুবার করে পড়ানো যাবে না। ঠিক আছে, তাহলে সলিড স্টেটটা কিন্তু আমি এমনভাবে করাবো একদম তোমার মার্জিনালি, এই নেক্সট 2 সপ্তাহের মধ্যে দেবো সলিড স্টেট আমি শেষ করে ফেলছি আর কি। হ্যাঁ, তোমরা কিন্তু যারা আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া তো পড়তেই হবে, এবারে পরীক্ষা তাদের দিতে হবে, কিন্তু আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু মানে একদমই এই সময়ই রেডি করে রেখে দেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই আজকে শেষ করে দিচ্ছি, এন্ড অফ লেকচার। আজকে হচ্ছে তোমার 13 নম্বর লেকচার, 13 নম্বর লেকচার আমি যাই দিয়ে দিলাম। তাহলে বলো, কারো যদি কিছু সমস্যা থাকে, কিছু ডাউটস থাকে বলে নাও। বাহ, আজকে 15টা স্লাইডই শুরু করেছিলাম, 15টা স্লাইডই শেষ হয়েছে, ভালো আছে। বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো। তোমাদের সিরিয়াসনেস একটুখানি কম থাকছে কেন, তো আমি কেন বুঝতে পারছি না, যে তোমাদের সিরিয়াসনেস কিন্তু আরো বেশি থাকা উচিত।